লাগছে বিড়ালটাকে সরাও এখান থেকে, ওইখানে তো পরে টিবা পরে কিছু একটা করে দিবে। কতক্ষণ যাবত বলতেছি। Okay, assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার শুনতে পাচ্ছ ভালো আমাকে? জি স্যার ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। I hope you are also doing very well. এখন আন্ডার পুশ at the end of the year. আজকে আমি চেষ্টা করব তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিতে যে আমার কাছে যে চ্যাপ্টার গুলো আছে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। So now I have 167 members on Zoom. বাড়ছে 171, 73. Okay, let them join in a couple of minutes, then we will go through, inshallah. Okay, 180 is good. Let's start on. I'm going to briefly give you some overview on the requirement of soil and climatic factors in favor to vegetable production. So basically, the effects of soil and climatic factors, how they influence vegetable production is our topic. So normally, when you study the major crops, you have an idea what is happening with what type of crops. So basically, we have two types of vegetable. One group is pretty like warm season vegetable, and another group is cold season vegetable. So cool season vegetable গুলো আমাদের উইন্টারে আমাদের এখানে কাল্টিভেট করা হয়, এবং যেগুলো ওয়ার্ম এগুলো pretty আমাদের এখানকার অরিজিনেটেড ভেজিটেবল, যেমন কিউকারবিটস and others, brinjal এগুলো সামারেও করা যায়। Still brinjal is very well performing in the winter season কারণ তারা বর্ডারের টেম্পারেচার পছন্দ করে, সামারেও হয়। Likewise tomato primarily winter crop, but some varieties are little bit tolerant to high temperature. They are used as summer tomato. তো তোমাদেরকে এই রিলেশনশিপটা যখন করবে যে ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি আছে, টেম্পারেচার, of course humidity is directly or indirectly অনেক সময় অনেক কিছুকে ইনফ্লুয়েন্স করে চলে, যেমন হাই হিউমিডিটি হাই টেম্পারেচার ফেভারস মাইক্রোবিয়াল গ্রোথ, তখন ডিজিজ ইনফেস্টেশন বেড়ে যায়। আবার সাম ক্রপ লাইক মোর wet environment, so high humidity is required. Some crops require moderate humidity in the year. তো যার যত বেশি ট্রান্সপিরেশন বেশি হয়ে যায় তার তত বেশি ওয়াটার রিকোয়ারমেন্ট থাকে। তো হাই হিউমিডিটি কন্ডিশনে ট্রান্সপিরেশন কম হয়, বাট হাই সানশাইন যেখানে থাকে সেখানে আবার ট্রান্সপিরেশন বেশি হয়, কারণ হাই হিট ডেভেলপ করে গাছের পাতায়। তো mitigate that temperature, the plants normally transpire more to make a cooling environment around them, so that the photosynthesis প্রক্রিয়াটি in favor to assimilation হয়। assimilation মানে একটা তো অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজমের রিলেশনশিপটা কি আমরা বলছি টোটাল মেটাবলিজম। তো গাছের মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে তোমার অ্যানাবলিজম and respiration is catabolism.
তো রেসপিরেশন যদি বেশি হয়ে যায় মানে অক্সিজেন ইউটিলাইজেশন হচ্ছে ফর ডিগ্রেডেশন অফ ইউর স্টোর ফুড, এটার মধ্যে থেকে এনার্জি আসে। আমরা যেমন রেসপায়ার করি, এর মানে কি আমরা কার্বোহাইড্রেট বার্ন আউট করি, দেন উই হ্যাভ এনার্জি। তো গাছেরও এমন রেসপিরেশন দিন রাত সবসময় দরকার হয়, but we want some product from the plants, so they must assimilate, তাদের মধ্যে সঞ্চয় যাতে বেশি থাকে, then our crop production is missionary। ওইটাকে উদ্দেশ্য করি আমাদের ক্রপ প্রোডাকশন করা হয়। এই জন্য গাছ চাইবে যে সে কি সঞ্চয় করবে, এটা কি ফুল হবে, তার পাতা হবে, নাকি রুট হবে, টিউবার হবে, what is that economic part? এখন আমি যদি সঞ্চয় না করতে পারি তাহলে তো গাছ যা উৎপাদন করে, যা ফটোসিনথেসিস করে, তা যদি খেয়ে ফেলে, what shall we get? Nothing। এই জন্য ইন ফেভার অফ ফটোসিনথেসিস বেশি হবে, রেসপিরেশনের চেয়ে ফটোসিনথেসিস বেশি হবে, মানে যে পরিমাণ কার্বন অ্যাসিমিলেশন হবে তার সঞ্চয় যেন থাকে। এই জন্য লোয়ার টেম্পারেচার is required so that respiration is minimized and photosynthesis is maximized। এই রিলেশনশিপটা তৈরি করাটাই হলো আমাদের এই ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস গুলো দেখার উদ্দেশ্য। তাহলে এখন মাটি থেকে সে পুষ্টি পায়, কি পায়? মিনারেলস পায়। The minerals are necessary। Major minerals, the essential elements গুলো, নিউট্রিয়েন্ট এলিমেন্টস গুলো ছাড়া গাছ তার সাইকেল কমপ্লিট করবে না, আমার ফুল হবে না, ফ্লাওয়ার হবে না, হলেও এটাকে লাইফ সাইকেল পরের জেনারেশনের জন্য ফার্টাইল ফ্লাওয়ার সিড তৈরি করতে পারবে না। তো একটা সিড থেকে আবার সিডে চলে যাওয়ার যে সাইকেলটা, দ্যাট ইজ দ্য লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্ট। এখানে হয়তো আমার পার্টিকুলার ইন্টারেস্ট আছে, যেমন এখানে ছবি দেখছো, সাম লেটুস, তারপরে সাম very special salad type of what we call reddish, তারপরে এখানে দেখছো ক্যাপসিকাম is fruit, this is modified root, these are flowers and some herbs, and brinjal is also fruit, botanically fruit। তো এখন আমার কমার্সটা কোথায়? Where is the major interest in terms of growing these crops? এখন কি করলে পড়ে that will be favorable for my crop? All crop do not need the same thing, because some needs only for vegetative growth, some needs root to be developing very well। তো দেখো তাহলে গাছের যে ট্রেন্ড, তার যে ফোকাস, তার যে কার্বন চ্যানেলিং, যেটাকে আমরা বলি সোর্স সিঙ্ক রিলেশনশিপ, যেখানে গেলে গাছের সঞ্চয় বেশি হবে, সে সোর্সিং করে নেবে এনভায়রনমেন্ট থেকে, সয়েল থেকে, নিউট্রিয়েন্ট এলিমেন্টস, and they modify them into products that we human require। That is our business। এই জন্যই এই গোড়ার কথাটা বলে দিলাম, তোমাকে এখন সেট আপ করতে হবে your mind, then where, what practices, what agronomic practices, cultural management will help that to happen in my plants। The plants are very diverse, but we need to get to know, is it the root, is it the stem, or the leaves, flowers? Maybe some flowers are very good as vegetable, যেমন cauliflower, যদিও এটা ফ্লাওয়ারের আগের স্টেজ, ফ্লাওয়ার প্রাইমোর্ডিয়াম। তারপরে ট্রুলি যে গ্রিন টাইপের যে এটি এখনো অনেক জায়গায় নতুন, আমরা ব্রোকলি, not been introduced very long in our country। এটা টোটালি ইনফ্লোরেসেন্স, এবং এর থেকে সরাসরি ফুল পাওয়া যায়। কিন্তু কলিফ্লাওয়ারের ক্ষেত্রে এই যে একটা কার্ড হলো, কার্ডটা তারপরে একটা স্টক ডেভেলপ করবে, এই কার্ড থেকে সেই স্টকের মধ্যে ফ্লাওয়ার হবে। তো এখনো ফ্লাওয়ার বার্ডের কোনো নমুনা নাই, ইনফ্লোরেসেন্সের বার্ডগুলো একত্রে জমা হয়ে এই কার্ডটা তৈরি করছে কলিফ্লাওয়ারে। Maybe in other class, I will also talking on something about cauliflower and other cole crops as an introduction or little bit briefing, কারণ ওটাও আমি কভার করবো এই বছর। তা আমরা গোড়ার কথায় আসি, যে আমরা জানতে চাই এখন আমি কিভাবে আমার কমার্শিয়ালাইজেশন করব আমার ভেজিটেবলের, কখন করব। তো the season is fixed, so আমি চাইলেই এখন সামার কল্পনা করতে পারবো না। In the field, it is whatever is existing in my
লোকালিটি। আমরা এখন এই উইন্টারের মিডলে আছি এবং অনেক দেশে সিরিয়াস তুষারপাত হচ্ছে। ভেরি ভেরি কোল্ড টাইম অফ দ্য ইয়ার। মঙ্গোলিয়াতে বলো, ওদিকে ফার্দার রাশিয়ার দিকে গেলে মেবি -23, 25, 30 এমন। আবার ওদিকে যদি কানাডাতে যাও, সাসকাচুয়ান is extreme winter. But you know, now this time is summer in Australia. It's wonderful. এখন যারা নাকি শীতের সময় খুব কষ্টকর হয়, but well off people, they go for holiday, and now it is summer holiday in Australia, New Zealand, and in the other part of the country it is pretty winter, কোথাও shriveling winter. এই যে জায়গাগুলো, এখন তোমার নির্দিষ্ট জায়গাতে তোমার কি উপযোগী ফসল আছে সেটাকে খুঁজে পেতে হবে। Therefore the time of planting is a factor. আমার টাইম অফ প্ল্যান্টিং কি কারণে? So that I can maximum from my locality. তো ওখানে আমার সয়েল কেমন, সেই সয়েলে কতদিন লাগবে আমার ফসল ফলাতে, তারপরে সেখানে ওয়েদার কন্ডিশন, কোন সময় আমি ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবো ফর মাই ডিজায়ারেবল ক্রপ। তো এখন ক্রপ, আমি সামার ক্রপ চিন্তা করলে তো আমাকে এখন হিটিং করতে হবে, গ্লাস হাউস বানিয়ে টেম্পারেচার বাড়াতে হবে ফর সামার ক্রপস। ইয়েস, ইফ ইট ইজ কমার্স অ্যান্ড আই সি বিজনেস অপরচুনিটি, আমি অবশ্যই করব, মানুষ করছেও। যেমন দেখো, এর কথাই আমাদের দেশে কাঁচামরিচ ইটস ইন হাই ডিমান্ড রাউন্ড দ্য ইয়ার। তা এখন বর্ষায় কাঁচামরিচ চাষ করতে খুব অসুবিধা, এটার মধ্যে মরক লেগে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়, তারপরে বৃষ্টির কারণে ফসল হানি হয়। কিন্তু দেখো, কাঁচামরিচের দাম কিন্তু 200 টাকার বেশি ছিল, অ্যাটলিস্ট ইন ঢাকা এবং ইন মেনি পার্ট অফ দ্য কান্ট্রি। এখন তো মোবাইল মার্কেটিং হয়, সবাই জানে মোটামুটি কোথায় কি বিক্রি হচ্ছে। তো এখন যে ব্যক্তি 200 টাকায় কাঁচামরিচ বিক্রি করতে পারে, তার জন্য তো চ্যালেঞ্জ নেওয়া সহজ, যে ওকে, I can sell it at around 200 টাকা। তো ফার্ম গেট লেভেলে অন্তত 100 টাকা করে বিক্রি করতে পারছে। But in few days time, this কাঁচামরিচ will be 20 টাকা per kilo. তো এখন তো চ্যালেঞ্জ নিবেই লোকেরা। তো আমাদের হর্টিকালচারটাও এমন একটা ট্রিকি বিজনেস, that if you can ensure market, you can adjust the technological কি বলে সিলেকশন, যে ফসল উই ডু। এখন আমি বৃষ্টি হচ্ছে, আমি টানেল বানাবো পলিথিনে। আমার সামারে এখন আমার যদি উইন্টারে যদি এখন ওয়ার্ম ভেজিটেবল, যেগুলো নাকি ওয়ার্ম কন্ডিশনে ভালো গ্রো করে, সেটা গ্রো করলে যদি ভালো মার্কেট পাই, যেমন শসা, ভালো প্রোডাকশন করতে গেলে একটু ওয়ার্ম টেম্পারেচার দিতে হবে। তাহলে আমি কি করবো? গ্লাস হাউস করতে পারি, কনফাইন্ড কন্ডিশন করতে পারি, যেখানে টেম্পারেচারটি একটু বেশি হবে। মালচিং করে দিতে পারি মাটিতে, যে টেম্পারেচার বেশি হয়, রুট গ্রোথ বেশি হয়। এটা বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট টু দ্য রিকোয়ারমেন্ট অফ মাই প্ল্যান্টস। তো উইথ দিস লিটল ইন্ট্রোডাকশন আমি কয়েকটা স্লাইড তোমাদের সাথে শেয়ার করবো। এগুলি ভেরি সিম্পল অ্যান্ড আই হ্যাভ টেকেন মোস্টলি ফ্রম টেক্সট বুকস উইথ সাম এক্সাম্পলস। তোমরা এটাকে একটু মাইন্ডফুলি পড়বে এবং পাশাপাশি গতদিন যে বলেছিলাম কমার্শিয়াল ভেজিটেবল ক্রপস নাকি ভেজিটেবল ক্রপস ইন ইন্ডিয়া, এই বইটিতে বেশ রেফারেন্স পাবে, যে কোন ক্রপে কোন টেম্পারেচার, কোন সয়েল কন্ডিশনে সে গ্রো করে। এই উদাহরণগুলি বলতে পারলেই তোমার কিন্তু এই চ্যাপ্টারের পড়াশোনা হবে। and this is a chapter from where you will surely get some questions. আর ক্রপের ক্ষেত্রে maybe the mixture of things from different chapters, sometimes from a single chapter. তো তোমাদের বিগত কয়েক বছরের কোশ্চেন দেখে নিও, and I really do not know under this situation who is going to set question for your final exam. এখন ক্লাস টেস্ট গুলো কি হবে, কিভাবে, কখন হবে, I do not know, but in one point ক্লাস টেস্টে সব শিক্ষকেরই বা একটা some section will be a preference for some teachers, maybe some other sections will be a preference for some other teachers. তো এইভাবে তোমার ক্লাস টেস্ট হবে। তো ক্লাস টেস্টে তো অল্প নাম্বার, ফাইনালটাতে তো বেশি। আমি একটু আনসার করি। আমাদের ডিপার্টমেন্টের হেড ফোন দিয়েছে, ডক্টর আশরাফ। আসসালাম আশরাফ, আমি তোমাকে মিস করেছি, এক জায়গায় কল দিচ্ছিলাম, আমি বাইরে ছিলাম ইত্যাদি, কারণ ভুলে গিয়েছিলাম। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে উই কাম ব্যাক শুনতে পাচ্ছ তোমরা আমাকে জি স্যার শোনা হ্যালো যাচ্ছে ওকে থ্যাংক ইউ তো এখানে এই চ্যাপ্টারটি দেখে আবার মনে হবে যেন অনেকগুলো স্লাইড বাট ইউ ক্যান অলরেডি দেম আমি তোমাদের এগুলো একটা হ্যান্ড আউট করে দিয়ে দিব থেকে পেয়ে যাবে ইমেলে আজকে কি আমার ক্লাস রিপ্রেজেন্টেটিভটা কয়জন আছে আমার ক্লাসে আসি স্যার। কে নিলয় জি স্যার। আর কেউ আছে তোমাদের কি কোথাও পুল আছে যে তোমাদের আমি কি আগে কোনো কিছু পাঠিয়েছিলাম তোমাদের প্রত্যেকের ইমেইলে ক্লাসের এই হ্যান্ডআউট গুলো স্যার পটেটো প্রোডাকশন টুরু পটেটো শিট আর কিছু কালচার এটা আচ্ছা। এই শিখলে পাঠিয়েছিলাম। তো এটা কি তুমি সবার জন্য শেয়ার করেছো জি স্যার। দ্যাটস ভেরি গুড তো তোমরা একটা অ্যাসেম্বল করে ফেলতে পারো প্রত্যেকের ইমেল গুলো দেন আমি একবারই পাঠিয়ে দিতে পারি অথবা তোমরা যদি অন্তত 4 জন তুমি কি আমাকে মেসেজ দিয়েছিলে আমি চেক করতে পারিনি জি স্যার, উইথ message আদার আমি গতকাল মেসেজ দিয়েছি স্যার। দিয়েছো না তাহলে আমি এটা চেক করবো তাহলে আমি অন্তত 4 জনকে দিব বাকিরা তোমরা সার্কুলেট করে দিতে পারো আর কেউ যদি আমার কাছ থেকে সরাসরি চায় তো আমার ইমেলটা এখানেই আছে তোমরা আমাকে একটু পুল করে দিলে ভালো হয় কারণ সবার নাম্বারটি আমাকে একসাথে অ্যাসেম্বল করতে গেলে একটু সময় লাগবে আর এটা অনেক সময় ভালো যে ইয়েস whoever is learning together studying together তাদের একটা পুল থাকলে অনেক সময় অনেক মেসেজ সরাসরি দেওয়া যায় তো দেখতে পাচ্ছ বোধহয় আমার ইমেল অ্যাড্রেসটি তো যার সুযোগ আছে তোমরা যদি একটু তোমাদের ইমেল গুলো অ্যাসেম্বল করে আমাকে দাও এই নে ওয়ান গো আই ক্যান সেন্ড देम টুগেদার তো আমি এটা করব আর বাকি ক্লাস রিপ্রেজেন্টেটিভ কেউ নাই অন্য সেকশনের আসসালামু আলাইকুম স্যার আমি সুষমা আচ্ছা আর অন্য সেকশনের কারো কোনো সেকশনে আমি একটু পড়িয়েছি এই চ্যাপ্টারও আমি অনেকটাই বোধহয় কভার করেছি কোন সেকশনে তো আমি জাস্ট শুধু হাইলাইটসটা দিব যারা আগে ক্লাস করেছো ভালো তো বাট ইউ ক্যান অলওয়েজ ডিসকাস অন গুড থিংস তো আমি হয়তো এক এক ক্লাসে এক এক রকম বলি ডিপেন্ডিং অন দ্য ইন্টারেস্ট অফ মাই স্টুডেন্টস তো বেসিক্যালি সয়েল নিয়ে তোমার যে চিন্তা করতে হবে তো সয়েল ইজ রিয়েলি সাবস্ট্রেট ফর আওয়ার ক্রপ বাট ফর সাম হর্টিকালচারাল ক্রপ উই ডু নট নিড সয়েল লেস কালচার করার সুযোগ আছে তো যার জন্য it is only for the field crops ফিল্ডে যেটা আমরা কাল্টিভেট করি বা গার্ডেনের মধ্যে গ্লাস হাউসে পটের মধ্যে then we consider soil as important substrate for us so plowing থেকে শুরু করে একেবারে হারভেস্টিং পর্যন্ত many operations are related to soil factors so primarily এটা একটা হোল্ডিং করা দরকার কিসের হোল্ডিং অফ নিউট্রিয়েন্টস হোল্ডিং অফ ময়েশ্চার এখন সেটা আবার অনেক সময় টিলেজ করতে গেলে হার্ড সয়েলে প্রবলেম আছে স্টিকি সয়েলে অনেক ক্রপ ভালো হবে না কারণ স্টিকি ক্রপে তোমার যেটা ক্লে সয়েল এখানে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি ভেরি হাই ভেরি টাইট তো রুট ক্রপ গুলোকে টিউবার ক্রপস গুলোকে কাল্টিভেট করতে গেলে গল্প হচ্ছে কোথাও বোধহয় প্লিজ যাদের বাসায় একটু ঝামেলা হয় তখন প্রয়োজনে তোমরা একটু মিউট করে নিও এটা একটা সমস্যা হবেই কারণ উই আর নাও ইন দ্য ফ্যামিলি সিচুয়েশন হঠাৎ করে গেস্ট আসে অনেকে ইমার্জেন্সি থাকে then you can little bit mute yourself আবার স্যারের সাথে কথা বলতে চাইলে আনমিউট করে নিবে তো এনিওয়ে তাহলে এই যে প্লাউইং থেকে শুরু করে এভরি সিঙ্গেল অপারেশন ইন দ্য ফিল্ড is somehow influenced by the soil the soil যেন প্রপার সাপোর্ট দিতে পারে টু আওয়ার ক্রপ এই জন্য টিলেজ প্লাউইং cultivation manipulation of the soil in order to make a favorable condition for the root growth for seed germination and early vegetative growth flowering condition প্রতিটা স্তরে প্রতিটা স্টেজে তো গাছকে তার সাপোর্ট দিতে হবে as encourage as well as for nutrient supply তো গাছে তো শুধু নিউট্রিয়েন্ট নিবে কি করে পানির মাধ্যমে নেয় so এই জন্য moisture is very important
and if not available in our soil, we must irrigate. তো এখন ইরিগেশন করতে গেলে তোমাকে খেয়াল করতে হবে সয়েল টেক্সচার কেমন, মানে স্টিকি সয়েলে দিলা পানি এবং কাদা করে দিলা, তাহলে তো একেবারে ময়েশ্চার থাকবে বলে, কারণ একটা ব্যালেন্স থাকতে হয়। তোমরা জানো এয়ার এন্ড ওয়াটারের একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স যদি না থাকে মাটিতে, তখন কিন্তু রুট গ্রোথ করতে পারে না, বিকজ রুটস অলসো রিকোয়ার oxygen for respiration, and if they cannot respire very well, they cannot grow very well. If they are not growing very well, they cannot forage nutrients very well. আর তারা এটা ট্রান্সপোর্ট করতে হবে তো এই ওয়াটার পুলের মাধ্যমে, তো পানির সাথে সাথে তোমার নিউট্রিয়েন্ট এলিমেন্টস পাচ্ছে। এইগুলি যে ট্রিকি ব্যাপার, সয়েলের টেক্সচারের সাথে, সয়েলের স্ট্রাকচারের সাথে এই সিলেকশন অফ ক্রপ অবশ্যই অ্যাসোসিয়েটেড, এবং তার সাথে নির্ভর করছে এই মাটিতে কি পরিমাণ রোগ বালাই রয়েছে, আগে থেকেই পোকামাকড়ের বাসা করে আছে কিনা, বা অনেক ডিজিজের ইনোকুলাম যদি মাটিতে থেকে যায়, they can continue to survive there, and then when the very favorable crop is coming one after another, হোস্ট পেয়ে গেলে তারা এখানে মোটামুটি স্থায়ী হয়ে যায়। তো সয়েল বর্ন প্যাথোজেনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। আবার অনেক সময় সিমিলার, যেমন গতদিন বলেছিলাম সোলানেসিয়াস ভেজিটেবল গুলোর একটা সাসেপ্টিবিলিটি আছে, যে সিমিলার টাইপ অফ ডিজিজ তাদের মধ্যে হয়। এই জন্য ক্লোজলি রিলেটেড অনেকগুলো গ্রুপ অফ ক্রপ আছে যারা নাকি তারা নিজেরা একজনের আরেকজনের জন্য অল্টারনেটিভ হোস্ট হতে পারে। এই হোস্ট চেইন কেটে দিতে হবে, তাহলে মাটিকে আমাকে বিবেচনায় আনতে হবে যে এই মাটিতে এমন কোনো ইনোকুলাম আছে কিনা, বা আগে এমন ফসল হয়েছিল কিনা যেটা সে হোল্ড করে রেখেছে, নাও it is may not be very suitable for my next crop. এই জন্য তোমার ডিজিজ and pest prevalence in the soil কানেকশনে আমাকে কি ধরনের ইনফ্লুয়েন্স করছে আমার ক্রপকে, এবং কোন মাটিতে কোন ফসল লাগালে পরে আই উইল বি অ্যাচিভার, তা আমাকে এইভাবে সিলেকশন করতে হবে। তো লাইকওয়াইজ হারভেস্টিং এর ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড এডিবল পার্টস যেগুলো আছে যে সমস্ত ফসলের, ইফ ইট ইজ ভেরি টাইট সয়েল, ওখানে কিন্তু আলু, যেমন আলু চাষ করতে গেলে যদি ইফ ইট ইজ রিয়েলি ভেরি স্টিকি সয়েল, আলু কিন্তু খুব ভালো গ্রোথ করে না এবং ডিফারেন্ট অ্যাবনর্মাল শেপ তৈরি করতে পারে, যেমন স্প্লিটিং হতে পারে অনিয়নের ক্ষেত্রে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য আমি সিলেক্ট করব রাইট সয়েল ইন ফেভার অফ মাই ক্রপ প্রোডাক্টিভিটি। তো এটা তোমরা নিজেরা পড়ে নিলেই দেখবে যে অনেক কিছু পড়ার আছে, যে কোনো টেক্সট বই না পড়লে কিন্তু এই কনসেপ্ট গুলো তোমার ভাষা থেকে যাবে এবং তুমি নিজেকে দুর্বল মনে করবে। তো the only solution is the more you study and discuss with somebody who knows your subject and who does work on similar fields, যেমন একজন ফার্মারকেও জিজ্ঞেস করলে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা অনেক সময় অবজ্ঞার কারণে অপ্রয়োজনীয় অহংকার করে থাকি, কেমন পোশাক পরে আছে বেটা, তার কোনো ছিঁড়ি নাই, কথাবার্তা এলোমেলো, তাই যেন তোমার সবকিছুই যেন সে তোমার থেকে পিছনে পড়ে আছে। No, not necessarily the case. Maybe he's poor, maybe he doesn't look very attractive, smart, but there are many things we cannot do anything about it, but others can do very well. এই যে পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ যদি থাকে, then you can learn from almost everywhere, from almost every single person. কিছু না কিছু তার মধ্যে আছে, ভালো শেখা যায়। তো এনিওয়ে, অনেক সময় সয়েল যদি তোমার কি বলে লুজ হয় এবং স্যান্ডি বা লিটল বিট সিল্টি হয়, এই ধরনের লাইট সয়েলের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা পাওয়া যায়, যে এই সমস্ত সয়েলে টেম্পারেচার বিল্ড আপ হয় তাড়াতাড়ি, when the sunshine radiates, তখন এতে কিন্তু হাই টেম্পারেচার is relatively favorable for cell division. Around 25 degrees Celsius is very suitable for any cell division. তো এখন যদি তোমার টেম্পারেচার এই যে শীতের মধ্যে জমে আছে, সয়েল ও ময়েশ্চার ধরে বসে আছে, মাটি খুব ঠান্ডা, লম্বা সময় চলে যাচ্ছে, তাহলে গাছের শেকড় বৃদ্ধিতে এটা হেল্প করে না, গাছের গ্রোথে সে স্লো রেসপন্স করে। এই জন্য লাইটার সয়েল যদি তুমি কালটিভেট করো, তাহলে তোমার ক্রপ কিন্তু আর্লি মার্কেটে নিয়ে আসা যায়। আবার যদি ইল্ডের কনসার্ন চিন্তা করো, তখন দেখা যাবে যে বিকজ লং টাইম যদি গাছে নিউট্রিয়েন্ট নিতে পারে, গাছের পাতা পল্লব অনেক বড় হয়, ফুল ফল এগুলো বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো টোটালি ইল্ড কনসার্নে ক্লে সয়েল আর রিয়েলি ফার্টাইল,
but too much fertility can be also a problem in terms of flower development. কারণ more nitrogen helps foliar development. তো কি বলে কার্বোহাইড্রেট এবং কি বলে নাইট্রোজেনের যে রিলেশনশিপ CN রেশিও, এটা যদি ইন ফেভার অফ কার্বোহাইড্রেট বেশি হয়, কার্বন নাইট্রোজেন মানে কার্বন ইজ অ্যান ইন্ডেক্স অফ কার্বোহাইড্রেট, নাইট্রোজেন ইন্ডেক্স অফ প্রোটিন ইন দ্য প্ল্যান্ট। এর মধ্যে যদি এটা CN রেশিও ইজ 1 or tending to more towards carbohydrate, that favors flower development. তোমাকে খেয়াল করতে হবে কোন গাছ তোমার, কোন ফসল, এটা কি চাচ্ছ ফুল ফল, তো ফুল না হয়ে ফল হবে না। তো ফ্লাওয়ার ডেভেলপমেন্ট যেখানে জড়িত, ফ্রুট সেটিং যেখানে জড়িত, সেখানে CN রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফেভার অফ মোর কার্বোহাইড্রেট অ্যাসিমিলেশন ইন দ্য প্ল্যান্ট। আর যদি তুমি চাও পত্রপল্লব, ডগা এবং সবুজ শাকসবজি, এখানে চাচ্ছি যে আমি হাউ ক্যান আই রিয়েলি প্রমোট মোর নাইট্রোজেনাস সাবস্টেন্সেস ফর ফোলিয়ার গ্রোথ। এই জিনিসগুলো তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কিসের সাথে, সয়েলের সাথে। তো সয়েল যদি মোর ফার্টাইল হয়, মোর নাইট্রোজেনাস হয়, তো দেন ইট ইজ গোইং টু হেল্প মোর ভেজিটেটিভ গ্রোথ, এবং তার লাইফ স্প্যান বড় হয়ে যাবে। তো লাইফ স্প্যান বড় হলে তো বাজারে তাড়াতাড়ি নিয়ে আসা যাবে না ফসল, এতে কত তাড়াতাড়ি ম্যাচুরেশনে যায়, এই ধরনের কনসেপ্ট তোমাকে চিন্তা করতে হয়। তো এই যে হেভি সয়েলের কিছু সুবিধা আছে, লাইট সয়েলের কিছু সুবিধা আছে। তো তুমি এই রিলেশনটা তৈরি করবে যে ক্রপস উইথ আন্ডারগ্রাউন্ড এডিবল পার্টস লাইক অনিয়ন, গার্লিক, ক্যারট, রেডিশ, টার্নিপ, এগুলো হচ্ছে প্রিটি লাইক সব আন্ডারগ্রাউন্ড ভেজিটেবলস। তো এগুলো কোন লাইট সয়েলে ভালো হয়, আবার কোনটাতে, এগুলো একটু রিলেট করা, এক্সাম্পল গুলোকে তোমার একটু তুলে ধরা। পরীক্ষা যদি আসে হাউ সয়েল মে ইনফ্লুয়েন্স ভেজিটেবল প্রোডাকশন, তোমার তো স্টোরি লিখতে হবে, তাই না? তখন তুমি কিছু এক্সাম্পল রিলেট করবে, পয়েন্টস গুলোকে তুলে ধরবে। The higher yields are more important, then you can select your soil to be pretty heavy. Heavy মানে clay soil or slightly towards clay. Too much clay is not suitable কারণ they hold more moisture, and horticulture crops generally do not like water stagnation situations. এগুলো তুমি পড়লেই দেখবে যে বেশ ভালো ভালো কিছু উদাহরণ, আরো কিছু অন্যান্য বই থেকেও তুমি নিতে পারো। সয়েলের মধ্যে আরো কি আছে, নিউট্রিয়েন্টের সাপ্লাই আছে। তো সাম সিচুয়েশন, বিশেষ করে পিএইচ এর সাথে আবার নিউট্রিয়েন্ট এবিলিটি গুলো পড়েছো তোমরা বা পড়তে শুরু করেছো বিভিন্ন লেভেলে, আরো হয়তো পড়বে লেভেল 4 এ গিয়ে। তো ইন এনি কেস সয়েল পিএইচ কোনো একটা সিঙ্গেল সিচুয়েশনে কিন্তু তুমি বলতে পারো না দ্যাট ইজ ভেরি সুইটেবল। এই জন্য প্রিটি নিউট্রালের দিকে সয়েলটা ভালো, কারণ সবকিছুরই তো তোমার একটা মিডল লাইন আছে। তো সাম মিনারেলস আর very much available when acidic condition prevails in the soil. তো pH below 7 হচ্ছে তোমার acidic condition, আর above 7 হচ্ছে alkaline condition। তাহলে বিশেষ করে দেখো, তো below 7 হলে দেখো 6.5 বা তার আরো নিচে নেমে গেলে ফসফরাস, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো আনএভেলেবল হয়ে যাচ্ছে। তাকে একটু অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে, কে বলে অ্যালকালাইন কন্ডিশনে, তাহলে লাইমিং করলে তুমি অ্যালকালাইন পাচ্ছ। আবার যদি পিএইচ 7 এর বেশি চলে যায়, সাম আদার নিউট্রিয়েন্টস বিকাম আনএভেলেবল, যেন আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, এগুলো ফিক্স হয়ে যাচ্ছে। তো সয়েলের মধ্যে পিএইচ এর সাথে তার নিউট্রিয়েন্ট এবিলিটির একটা বিরাট রিলেশনশিপ আছে। And some crops are also sensitive to different pH conditions. যেমন নিচের দিকে উদাহরণ আছে, some are slightly tolerant, some are moderately tolerant, some are very tolerant. এখন তোমার সিলেকশন, তো মাটিকে পরীক্ষা করে কিছুটা দেখা দরকার, অথবা ধারণা নেওয়া দরকার যে yes, whether my soil is suitable for my desirable crop. If not, you fix the soil if you can with some sort of selective fertilizer. Some fertilizer can also promote acidity. The alkaline soil হলে acidity promoting fertilizer দিবে, and some fertilizers can promote alkalinity. তাহলে acidic soil এ দাও ওটা, তাহলেই তো নিউট্রাল হবে। অথবা প্রয়োজনে লাইমিং করো, অন্য কিছু করো যাতে করে পিএইচটা ব্যালেন্স হয়, অথবা সিলেক্ট দ্য ক্রপ
that is suitable for that condition. Find out a suitable land where that very particular soil environment is there for your crop. এইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। কারণ তোমাকে আমাকেই মুভ করতে হবে। আমি তো আর এই মাটিকে একবারে হঠাৎ করে বদলে দিতে পারবো না। বাট ফর লং টার্ম কালচার করলে সয়েলকেও তোমার অ্যামেন্ডমেন্ট করা যায়, প্রস্তুত করা যায় ফর অ্যাপ্রোপ্রিয়েট ক্রপ। এগুলি তো আমাদের কাজ অ্যাজ এ এগ্রিকালচার ইজ টু থিঙ্ক অ্যান্ড ডু লিডারশিপ অন দিস থিং। তো এই লিডারশিপ কিন্তু অনেকে করতে পছন্দ করে না। আমি নেতা হবো, এই সেই করবো। Nothing wrong if you can do good thing. Look into your own career, your professional abilities. ওটাকে তুমি ডাউন করে দিয়ে অন্য কিছু করছো, it is good, try, but তুমি নিজেকে কৃষিবিদ বলবে কিন্তু কৃষির সাথে তোমার এবিলিটিটা খুব পুয়ার থাকবে। ইচ্ছে করে এমন করার কি দরকার? এমনিতেই তো অনেক সুযোগ সীমিত হয়ে থাকছে। Anyways, these are some of the fertilizers that has some impact on the adjustment of pH in our crop. যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো অ্যাসিড ফর্মিং, তাহলে অ্যালকালাইন সয়েলে ব্যবহার করবে। তো দুঃখজনক কথা হলো যে আমাদের দেশে অনেক সময় তুমি বাজারে এই সিলেকশনটি পাবে না, যে গিয়ে দেখবে যে আমি দিতে সবাই ইউরিয়া দিচ্ছে। তো ইউরিয়া দিলে কি হবে? এক সময় সয়েলের একটা নেচার ডেভেলপ করবে। তো সেটাকে কারেকশন যদি করার জন্য অল্টারনেটিভ ফার্টিলাইজার না থাকে, তখন তো এই ফার্টিলাইজার দিয়ে অ্যাডজাস্ট করা যায় না, তখন অন্য ব্যবস্থা নিতে হয়। তো অনেক সময় চয়েস কম থাকলে, যেমন মাই স্টুডেন্টস, আমি তো অনেক বছর ধরে ইন্টারভিউ নেই আমার ছাত্রছাত্রীদের ইন মাই ক্লাসেস। আমি নিজেও কখনো কৃষিবিদ হওয়ার স্বপ্ন নিয়ে তো বড় হইনি, কিন্তু একসময় হয়েছে, তাই না? And many of my students neither thought of either. তো এই তো ব্যাপার। তো চয়েস যে সবসময় ফার্স্ট চয়েস is going to be your click, not necessarily. Third choice can be also click if you continue to. তো এই জন্য তুমি ফার্টিলাইজার না পাইলে crop selection করে নিবে। My soil is not suitable for this crop. Okay, I cannot fix with fertilizers. Okay, what can I do? I can change my crop, or I move to another country. কি করবে আর? তো এই ধরনের অনেক রকমের কৌশলই তোমাকে লাগবে, কারণ কন্ট্রাক্ট ফার্মিং করতে পারো। আমরা অনেক মনে করি যে দেশ বাড়ি ঘটি বাড়ি ছেড়ে দিয়ে বিদেশে চলে গেলেই হলো। কেন? তুমি যাও নেপালে গিয়ে ফসল ফলাও। সাহসী হতে হবে। ভুটান তো ডিক্লেয়ার করেছে যে উই আর অর্গানিক কান্ট্রি। ওখানে নাকি সবই অর্গানিক। তা আমাদের বাংলাদেশে তো সবই অর্গানিক ছিল, ইনঅর্গানিক বানাইলো কি? ইউ এন্ড মি। আমাদের রেসপন্সিবিলিটির অভাব হয়েছে, কমিটমেন্টের অভাব হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় তো সারা বিশ্ববিদ্যালয় ছিল, সারা নয় কেন? বিকজ অফ মি, ইউ এন্ড মি। আমরা সারা হইলে সারা হয়ে যাবে। আমার দেশ ভালোই ছিল, বন্ধ করলো কে? ইউ এন্ড মি। তো দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। তো তুমি সবকিছু ফিক্স করতে পারবে না, হোয়াট এভার ইউ ক্যান ইউ ডু। So now this is about soil. Now I'm going to talk about a little bit on temperature. Temperature is like as a key for metabolic control. Higher temperature, higher exhaustion. কারণ কি? Respiration বেশি হয়ে যাচ্ছে, কার্বন ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, গ্লুকোজ ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এনার্জিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এখন আমাকে দেখতে হবে এটা গাছের সার্ভাইভালের জন্য তার ফিজিক্যাল টলারেন্সটা কত। তো জেনারেল সার্ভাইভাল, সিড জার্মিনেশনের জন্য আমি কোন ধরনের তাপমাত্রায় আমার সিড গ্রো করবে ভালো, তারপর আমার ফসলের রিয়েল ইকোনমিক পার্টটা কেমন। তো দেয়ারফর ইজ দ্য টাইম অফ প্ল্যান্টিং। কোন টেম্পারেচারটা মাটিতে আমার ওয়েদার কন্ডিশনে আমার এই টোটাল 12 মান্থের মধ্যে আমার কোন ফসলটা কখন লাগালে পরে, দ্যাট ভেরি পার্টিকুলার উইল বি temperature will be suitable for my crop to give economic return. That is the choice. এই কারণে এই এলোমেলো কথা। সবাই তো খালি কখন ফসল ফলাবে, কখন কাটবে, এগুলি তো কৃষিবিদের বিষয় নয়। এগুলি হলো প্র্যাকটিস। যারা মালিক, যারা কাজ করবে মাঠে ঘাটে, তারা ওইভাবে দেখবে। কিন্তু কৃষিবিদ তো দেখতে হবে যে what is the requirement for my crop, and when can I have it from my field. এইভাবে যদি রিলেট করো, দেখবে পড়াশোনা অন্য রকমের।
আমি বললাম একটা গদ মুখস্থ করছে, এই 10 মণ দিয়ে দাও, এই সার দাও, পানি দাও, এতটুকু সিড দাও। Why that very seed? Why not more? Why not less? কারণ the plant is giving big canopy, it is spreading very big. So I cannot accommodate that much plant in my field. So how much? What is the economic decision? এটাই তো তোমার plant density. তো plant density ও তো তোমার এই টেম্পারেচারের সাথে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড। কি কারণে? কারণ গাছ যখন গ্রো করে তখন তার এই গ্রোথ ডেভেলপমেন্টটা হয় ডে ডিগ্রিতে। ডিগ্রি মানে তার টোটাল লাইফ সাইকেলে সে কত তাপমাত্রা সে রিসিভ করবে, হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি ডেজ। তো 24 hours makes a day. So how many days they require on 20 degree? How many temperature? Camera off. সমস্যা কি হচ্ছে? কার ক্যামেরা অফ করতে হচ্ছে? আমাকে দেখতে পাচ্ছ না নাকি না? Can you see me as well? Yes, sir. Achha, can you hear me very well? Yes, sir. Okay. তাহলে এখানে যেটি বলছিলাম যে ওই যে ডে ডিগ্রির কনসেপ্টটা হচ্ছে যে এক্স্যাক্টলি মনে করে আমার জীবন, আই এম নাও 58, মেবি সাম অফ ইউ আর 22, 3, 24, আই ডোন্ট নো, কাছাকাছি এমন কিছু হবে। তো তুমি কত তাপমাত্রা রিসিভ করছিস তোমার জীবনে টু বিকাম young person? এখন যদি if somebody requires, তো গাছের কনসেপ্টটা এই ধরনের, ইভেন বায়োলজিক্যাল কনসেপ্টটাই এমন যে তার ম্যাচুরিটি আসতে তার কত তাপমাত্রা রিসিভ করতে হয় টোটালি। তো প্রতিদিন কত তাপমাত্রায় তুমি তোমার লাইফস্টাইল চলেছে, তো এটা যদি তুমি খুব ঠান্ডাতে থাকো, তুমি একটু রেস্টে থাকো, যখন একটু গরম থাকে তুমি ফিল লাইক এক্সস্টেড, and then you grow this and this. দেখো না এই যে ট্রপিক্যাল কান্ট্রিতে লোকদের কিন্তু ম্যাচুরিটি তুলনামূলকভাবে বেশি আসে, তাড়াতাড়ি আসে। অনেক ক্ষেত্রে প্রিকোসিটিও দেখা যায়। প্রিকোসিটি মানে when it is supposed to become mature, before that something is mature, then we call it precocity. তো গাছের ক্ষেত্রে এটাকে রিলেট করতে গেলে এইভাবে করতে হবে যে ফুল আসতে গেলে আর টোটাল টেম্পারেচার একুমুলেশন কত হওয়া দরকার ছিল। তো মনে করো তুমি উইন্টার লাগাচ্ছ, উইন্টারে টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 20, সাপোজ ডে এন্ড নাইট ডিফার হবে, বাট এভারেজ টেম্পারেচার যদি দেখি যে 20 অথবা 15, তো 15 ফর 3 মান্থস কত হলো এভারেজ তোমাকে গুনতে হবে। আর যদি টেম্পারেচার ফর 10 হয়ে যায় এভারেজ টেম্পারেচার, দেন ওই টেম্পারেচারটা এক্সপেক্ট করতে গেলে তোমাকে 3 মাসের বেশি সময় লাগবে। and the temperature is even higher, say like 22, 25, তাহলে টোটাল ডে ডিগ্রি অ্যাচিভ করতে গেলে আমি আরো ফাস্ট অ্যাচিভ করব। and this is the concept for development. So there are two different things, one is growth, another is development. Development হচ্ছে face to face changes. যেমন তোমরা ছোট বাবু ছিলে, আমিও ছোট বাবু ছিলাম, এখন কি আর আমরা ছোট না? আমাকে বড় হবে বড়, বা অথবা বুড়োদের মধ্যে ছোট, because I can still walk, I can still little bit jump, কিন্তু আর কদিন পরে আমি হয়তো হাঁটতেই আমার কষ্ট হবে যদি বেঁচে থাকি। মানে দিস ইজ এ ন্যাচারাল প্রসেস অফ সিনেসেন্স। বুড়ো হয়ে যাবে মানুষ, তখন অকর্মক্ষম হয়ে যায়, কেবল কর্মক্ষমতা হারিয়ে যায়। কিন্তু ফর এ লিটল বেবি নাও they were running, you cannot catch them, and then even they are more younger, they have to be sportsmen or sportswomen, and just টোটাল ট্র্যাক এসে ওভারকাম করে চলে যাচ্ছে, হিমালয়ের চূড়ায় উঠে যাচ্ছে। It is because of that vitality and then energy they hold it. তো কি হলো তাহলে একটা ফেজ থেকে আরেকটা ফেজ, it's like একটা 7 years এর একটা বয় and 17 years এর বয়, 7 years এর একটা গার্ল and 17 years এর একটা গার্ল, 70 years এর একটা ইয়াং লেডি, নাকি 70 whatever you call. তো এই যে চেঞ্জ গুলো যে হচ্ছে, এই চেঞ্জটাই কি আমরা বলছি ডেভেলপমেন্ট। আর গ্রোথ কি? তার যে মাস, তার যে বায়োলজিক্যাল কন্টেন্ট ইন দ্য সেল, যে টোটাল বায়োমাস, এই বায়োমাসের ইনক্রিমেন্টটা কি আমরা বলছি গ্রোথ। তাহলে গাছটা ছোট ছিল বড় হয়ে পড়েছে, পাতা ছোট ছিল পাতা বড় হয়েছে, গ্রোথ।
কিন্তু পাতা বড় হয়ে কি তার ফুল ফুটে গেল? হ্যাঁ, দিস ইজ ডেভেলপমেন্ট। কারণ একটা ফেজ থেকে ভেজিটেটিভ ফেজ থেকে এখন ফ্লাওয়ারিং ফেজে চলে গেছে, সিডলিং স্টেজ থেকে সে আরেকটা স্টেজে চলে গেছে। এই চলে যাওয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্টটা হচ্ছে বেসড অন ডে ডিগ্রি। Therefore, if you have a prevailing low temperature, your plants are going to grow longer time to have the economic return. And if you have prevailing temperature a bit higher, you can get a little bit faster. The absolutely তার সীমার বাইরে গেলে আবার সে গ্রো করতে পারবে না। এটা হলো climatological suitability for that particular species, যে এটা বলবে বেশি টেম্পারেচার টলারেট করবে না। তো সুতরাং কত দূর পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত সে টলারেট করবে। এনিওয়ে, এইভাবে তার ডেভেলপমেন্টের সাথে জড়িত টেম্পারেচার, ফ্লাওয়ারিং, পলিনেশন, ফ্রুট সেট। ওই যে গতদিন উদাহরণ দিয়ে বলেছিলাম টমেটোর ক্ষেত্রে দে লাভ মাইল্ড টেম্পারেচার, স্পেশালি নাইট টেম্পারেচার ইজ অলসো really a matter for them. নাহলে কি হয়, তার একটু ঝামেলা হয়ে যায়, ফ্লাওয়ারের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়, হেটারো স্টাইলি ডেভেলপ করে। তাহলে কি হবে, এক তো ফ্লাওয়ার ইনিশিয়েশনই ঝামেলা, ডে ডিগ্রি ঠিক মতো পেলো কি পেলো না টেম্পারেচারের রিলেশনে। আবার যদি সানশাইনের কথা চিন্তা করো, সাম প্ল্যান্টস মে ফ্লাওয়ার ইন এ লং ডে, সাম প্ল্যান্টস ক্যান বি ফ্লাওয়ারিং ইন শর্ট ডে। সেটা হলো ফটোসেন্সিটিভিটি। আর থার্মোসেন্সিটিভিটির কথা এখন আমরা বলছি। তো pollination, it's very cool. Some, insects are not coming, pollination is not happening, or some physical changes has happened in the flowers. Fruit setting is not happening. High temperature can also promote flower drop, fruit drop. এগুলো তারপরে প্রোডাক্টটা কেমন হবে, কেমন চাচ্ছ তুমি। তো সেখানেও কিন্তু বিশেষ করে কালার ডেভেলপমেন্ট, শেপ, সাইজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে টেম্পারেচার। seed production can influence করে, seed storage করে। higher the seed temperature, lower shall be the storage কি বলে life of the seed. Higher the moisture content of the seed, also lowers the storability, store period of storing seed, এটা reduce করে যাবে, viability হারিয়ে ফেলবে। seed dormancy is also associated with temperature. তো তুমি উদাহরণ শুধু জানবে, শিখবে, যখন যেমন প্রশ্ন আসে। এমন হতেই পারে, how temperature can influence quality of your horticultural crops. Then you find some examples. Look, this is the situation, how it is influencing the economic part, how it is influencing flowering, fruit set, etc. etc. তো তুমি উদাহরণ দিবে। আমার এই স্লাইডগুলোতে কিছু উদাহরণ আছে। ইউ কন্টিনিউড। আর আগেই বলেছিলাম, ও যে সয়েলের মধ্যে যেমন নাকি ডিজিজ এন্ড পেস্ট কে বলে থেকে যেতে পারে ইনুকুলাম। এনিফায়ার ইনুকুলাম থাকলেই তো হায়ার টেম্পারেচারে ডিজিজ এন্ড ইনসেক্ট পেস্টের প্রিভিলেন্স বেড়ে যায়। যেমন পেস্টের মধ্যে যদি আমরা ইনসেক্টের কথা বলি, if the temperature is pretty low, then insect will be also taking longer time to complete their life cycle with the degree concept. আর টেম্পারেচার হাই দেখবে যে ছোট করে তার সাইকেল কমপ্লিট করে ফেলছে। In the same field, you can have multiple generation of insects if the temperature is in favor of your pest. The diseases ক্ষেত্রে ডিজিজ সাইকেল বারবার চলে গেলেই তো অসংখ্য বার যদি সাইকেল করে, তখন my crop will be in total threat. এই জিনিসগুলি তোমাকে বুঝে শুনে তোমার কালচারে যেতে হবে। Therefore you are the experts. এই হলো আমার কৃষিবিদ, কোনো কিছু নয়। How you look like, yes, it is important, but how you function, that is more important. The survival কিছু স্টোরি এখানে আছে, যেমন ওয়ার্ম সিজন ভেজিটেবলের কথা বলেছি, কুল সিজন ভেজিটেবলের কথা বলেছি, তাদের কিছু এক্সাম্পল তোমরা খেয়াল করবে, পড়বে। ওয়ার্ম সিজন ভেজিটেবলের ক্ষেত্রে তারা দেখেন their growth will be pretty close. Siege মানে বন্ধ হয়ে যাওয়া, growth ceases below 5 degrees Celsius. আর কুল সিজন গুলো they survive even below 5. ফ্রিজিং টেম্পারেচারও তারা বেঁচে থাকে, সার্ভাইভ। ইকোনমিক গ্রোথ হবে না, বাট দে ক্যান সার্ভাইভ। তাদের লাইফটা একেবারে জিপারডাইজ হয়ে যাবে না, বেঁচে থাকবে। পরে আবার টেম্পারেচার বাড়লে দে উইল কন্টিনিউ টু গ্রো। তো এই যে রিলেশনশিপ গুলো তুমি একটু খেয়াল করবে। তো আমি যে কথা আগে বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি গ্রাফে, যে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন তোমার
গ্রোথও কিন্তু বাড়তে থাকে। কিন্তু এখন গ্রোথটা কিভাবে হয়? এখানে দুটো রিলেশনশিপ, ওয়ান ইজ ফটোসিনথেসিস, অ্যানাদার ইজ রেসপিরেশন। তো টোটাল ব্যালেন্স যখন তোমার বেশি থাকবে, যে রেসপিরেশন তুলনামূলকভাবে কম আছে, ফটোসিনথেসিস বেশি হচ্ছে, তখনই তোমার গাছের গ্রোথ বেশি হবে। এই জায়গাটাতেই সবচেয়ে এস ফেজ, সিগময়েড ফেজ। এখানে যখন রেসপিরেশন তোমার এর নিচে আছে, photosynthesis, that is the sharp growth, and perhaps slow, তখন রেসপিরেশন বেড়ে যাচ্ছে, টোটাল accumulation, rate of development is slow. It law of diminishing return, তোমরা যদি পড়ে থাকো কোথাও, মেবি ইন ইকোনমিক্স অর সামহার, প্রোডাকশন কার্ভ হিসেবে এটাকে দেখানো হয় যে এনি প্রোডাক্টিভিটির একটা চূড়া রয়েছে, পিক, তারপরে ডিক্লাইনস। টেম্পারেচার খালি বাড়াচ্ছ আর বাড়াচ্ছ, দেন ইট উইল বি কুকড। ব্যাপারটা এমন, একটা ম্যাক্সিমাইজেশন আছে প্রতিটা। টু মাচ ইজ অলওয়েজ নট এক্সপেক্টেড। খালি একজন ছাত্র পড়ছে সবকিছু বাদ দিয়েছে, খালি বিশ্ববিদ্যালয়েই ভালো, অন্য ফ্যামিলিতে ভালো না, দিস এন্ড দিস পার্সপেক্টিভ এসে ভালো না, তাহলে কিন্তু সব ভালো হবে না। এই জন্য মডারেশন ইজ রিয়েলি গুড। ইউ নিড টু কনসিডার দ্য ইম্পর্টেন্ট থিংস, not only and one aspect of life. So, going to university, doing some degree is part of the story. It's not everything of your life, but it's important. That there may be other important issues in your family, in your life. সেটা কিন্তু তোমাকে অবশ্যই আনতে হবে। এই জন্য এই প্রোডাকশন কার্ভটাকে খুব একটা ইউনিভার্সাল কনসেপ্ট ধরা হয় যে why can I moderate myself? A moderation is the key for success in the life. But you should specialize in one good thing, two good thing, but you cannot have everything right every time. তো এখানে এই টলারেন্সটা দরকার। তো এনিওয়ে, সিডের ক্ষেত্রে এটা তুমি দেখবে যে টেম্পারেচারের সাথে সিড জার্মিনেশনের ডাইরেক্ট রিলেশনশিপ আছে। সাম সিস্টেম জার্মিনেট ইন লো টেম্পারেচার, সাম রিকোয়ার্স হায়ার টেম্পারেচার। উদাহরণ দিবে, এটা একটা উদাহরণের একটা তালিকা আছে, ইউ ক্যান জাস্ট চেক থ্রু। কিছু মনে রাখতে হবে, এই তো হলো স্টোরিটা এমন। তো টেম্পারেচারে ইকোনমিক পার্টি ইনফ্লুয়েন্স করে। যেমন পটেটো পড়াতে গিয়ে বলেছিলাম, পটেটো ইজ এ থার্মোসেনসিটিভ ক্রপ, 20 ডিগ্রি অর বিলো না হলে তার টিউবারাইজেশন হবে না। তো দেন ইউ ক্যান পুট অ্যান এক্সাম্পল। ক্যারোটের ক্ষেত্রেও তাই, রুট ডেভেলপমেন্টের জন্য 15 to 21 ডিগ্রি সেলসিয়াস দরকার। সাম আদার ক্রপস, বিশেষ করে কোল ক্রপস গুলো, কোল ক্রপস হলে ব্রাসিকা ওলারিসিয়া এই প্রজাতির বেশ কিছু সবজি আছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, তারপরে এখন পাওয়া যাচ্ছে যেটাকে আমরা ওলকপি বলি। ভুল করে দেখি আমি সুপার স্টোরেও লিখে রাখে শালগম। শালগম হচ্ছে ইজ এ ডিফারেন্ট ক্রপ, টার্নিপ। তো আমি লিখি যে সাদা ওলকপি, যেটাকে নলখল বলে বা খলরবি বলে, দুটো নামই আছে তার, বাংলায় ওলকপি বলে। শালগমের মতো, শালগম ইজ অলওয়েজ রেডিশ এবং ওটার রুট থেকে হয়, আর এটা কিন্তু তোমার ইট ইজ জাস্ট লাইক দ্য কলার পয়েন্ট থেকে হয় গাছের। তো এটাকেও দেখি বাজারে এখন শালগম। নো, ইট ইজ নট, ইট ইজ ওলকপি, নলখল অথবা খলরবি। তো দিজ আর অল সাম অফ দ্য এক্সাম্পলস অফ কোল ক্রপস। এগুলি আবার লো টেম্পারেচারে যদি ইনডিউস না করা হয়, তখন সে তার রিপ্রোডাক্টিভ ফেজ ডেভেলপ করে। These are pretty biennial crop. Some are, annual in cultivation. মানে annually তুমি গ্রো করো, এবং কিছু ভ্যারাইটি, কিছু ক্রপের annually seed form করে, but ideally in the first year they are vegetatively likely to grow vegetatively, and in the second year they are likely to produce flowers. Therefore they are biennial. So some are annual in culture. Commercially, annually তুমি ফ্লাওয়ার ডেভেলপ করতে পারো, বাট অফেন লো টেম্পারেচার ইন্ডাকশন ইজ নেসেসারি ফর দ্যাম টু ফ্লাওয়ার। তো টেম্পারেচারের সাথে তার ফ্লাওয়ার ডেভেলপমেন্টের একটা বিরাট রিলেশনশিপ আছে। তো দেখো, যেমন ক্যাবেজ, ক্যাবেজ যদি তুমি এখন সিড ফর্ম করতে চাও, লো টেম্পারেচার ইন্ডাকশনে কি হবে, ওই কার্ডটা যদি লো টেম্পারেচার ইন্ডাকশন পায়, তাহলে কিন্তু কখনকার, যখন তার 7 লিফ স্টেজ, ছোট্ট অল্প পাতা রয়েছে, তখন যদি তাকে লো টেম্পারেচারে ট্রিট করা যায় ফর এন এক্সটেন্ডেড পিরিয়ড, মেবি এ মান্থ অর 2, তখন গাছের মধ্যে একটা ইন্টারনাল বায়োকেমিস্ট্রি চেঞ্জ হয়ে যায়, এবং দে ক্যান
flower in the same year. এই ধরনের একটা peculiar behavior আছে cold crops গুলোর। এই low temperature induction এর মাধ্যমে এই biennial crop গুলোকে যদি তুমি in the same year যদি তুমি seed formation এর জন্য flower development induce করতে পারো, this process called vernalization. এটা ভালো করে মনে রাখবে শব্দটা, vernalization. Maybe cold crops করতে গিয়ে আবার মনে করিয়ে দিব যদি if I don't forget to mention again. তাহলে বেসিক্যালি লো টেম্পারেচার ইন্ডাকশনের মাধ্যমে কিছু ফসলের সিড ফরমেশনকে তুমি ত্বরান্বিত করতে পারো, বাইএনিয়াল ক্রপকে তুমি অ্যানুয়ালি ফ্লাওয়ার এন্ড সিড ফরমেশন থেকে ইনডিউস করতে পারো। এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয় ভার্নালাইজেশন। তো কলিফ্লাওয়ারের মধ্যেও একটু এমন আছে এবং তার সাথে রিলেটেড যে ক্রপগুলো সেগুলো। এখানে স্পেসিফিক্যালি কলিফ্লাওয়ারের আরো কিছু মেকানিজম আছে। তুমি যে কোনো সময় যে কোনো ধরনের কলিফ্লাওয়ার লাগাইলেই কিন্তু কার্ড হবে না, কারণ some varieties are early, some varieties are mid, and some varieties are late. তো এখন লেট ভ্যারাইটিকে আর্লি লাগিয়ে বসে আছো, আর্লি ভ্যারাইটিকে লেটে লাগিয়ে বসে আছে, একেবারে ছোট্ট ধরনের ফল হবে, এর কি বলে কার্ড তৈরি হবে। So this can be a real problem in cultivation of cauliflower. এই জন্য তোমার ডিলার সিড সাপ্লাইয়ের সাথে তোমার গাছের নেচার সম্পর্কে জানতে হবে, whether they should be early variety, then put them early. ভুল সময় লাগালে ফসলের হানি হবে, প্রপার ইকোনমিক রিটার্ন পাবে না, বিকজ দে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেম্পারেচার। এটা তুমি একটা টেক্সট বই দেখলে কিন্তু খুব ভালো ক্লিয়ার হবে। তো ফ্লাওয়ারিং, পলিনেশন, ফ্রুটস এর সম্পর্কে আমি বিভিন্ন সময় একটু বলেছি। ইউ ক্যান হ্যাভ সাম এক্সাম্পলস ফ্রম দিস স্লাইডস। আমি আর ডিটেল বললাম না। তো ফ্লাওয়ারিং এর উপরে আরো কিছু এক্সাম্পল এখানে আছে, বিশেষ করে তোমার ক্যাপসিকাম। দিস আর অলসো সোলানাসিয়াস ভেজিটেবল। এটাতে ক্যাপসিকাম যেটা বেল পেপার, যেটা ভেরি কস্টলি ইন আওয়ার মার্কেট, 200-250 টাকার কমে কখনোই নামে না। সবুজ বড় যে সবজিটি মরিচ, যেটা নাকি ভেজিটেবল হিসাবে এবং কিছু ভেরি কোজি ডিশ তৈরি করতে, তোমার বিশেষ করে চাইনিজ আইটেম তৈরি করতে বা নুডলস এন্ড আদার থিংস, অনেকে এটাকে খুব পছন্দ করে। আই পার্সোনালি অলসো লাইক। তো সেটা লাইক আদার চিলিস, কিন্তু এই বিকাশ রোবাস্ট এন্ড দেন একেবারে বড়। ওই যে ছবি দেখাচ্ছিলাম ইয়েলো রেড গ্রিন, এগুলো তোমার ক্যাপসিকাম। তো সে ক্যাপসিকাম চাষ করতে গেলে দে রিকোয়ার মোর কুলার ওয়েদার দেন আমাদের যে ক্যাপসিকাম ফ্রুটিসেন্স, যেটাকে আমরা মরিচ, কাঁচা মরিচ, তারপর রান্না করার জন্য লাল মরিচ হিসাবে যেটাকে আমরা প্রডিউস করি, সেটা। এইগুলো এক একটা এক রকম সেন্সিটিভিটি আছে রিলেশন টু ফ্রুট সেট এন্ড ফ্লাওয়ার ডেভেলপমেন্ট, ফ্রুট সেটিং ইজ এসেনশিয়াল। তো পাম্পকিন, যেমন পাম্পকিন উইন্টারে কিন্তু তার গ্রোথ ভালো হয় পাম্পকিন সেটের জন্য, রাদার দেন ইন দা হাই সামার টাইম। এগুলো তোমাকে একটু উদাহরণ দিতে হবে। সিডের স্টোরেজ ভায়াবিলিটি নিয়ে একটু কথা বলবো। পাম্পকিন এর সুইট গোট কে একই? ওটা পাম্পকিন এর সুইট গোট কে একই? they are in the same cucurbita, mostacha এবং এর সাথে কিছু রিলেট আছে স্কোয়াশ, এগুলো খুব কাছাকাছি। তো in some cases they are synonymous. থ্যাংক ইউ স্যার। ওকে, সিনোনিমাস মানে একই অর্থ মিন করে, বাট এক একটা লোকালিটিতে এক এক রকম। স্কোয়াশ যেমন একটা কমন টার্ম ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। তো স্কোয়াশ ইজ লাইক অল কিউকারবিটস, গোর্ডস। তো এখন হোয়াট বুইচ গোর্ড, যেমন ওয়াক্স গোর্ড, তারপর হোটেল গোর্ড, তো এইগুলো এই ধরনের আর কি। তো এনিওয়ে সুইট কি সুইট গোর্ড ইজ পপুলার ওয়ার্ড ইন আওয়ার কান্ট্রি, ইন সাম আদার কান্ট্রিজ দে কল ইট পাম্পকিন, এমন আর। তো লেটস মুভ অন। তো এটা আমি বলেছি দিস ইজ দিস দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। কোয়ালিটির মধ্যে কি চাই, কালার চাই, ফর্ম চাই, শেপ চাই, দিস এন্ড দ্যাট। যেমন ক্যারোটের যদি তোমার ক্যারোটিনই ভালো ডেভেলপ না করে, দেন ইটস এ প্রবলেম। তো ইফ দ্য টেম্পারেচার ইজ ভেরি হাই, স্পেশালি 40 বেশি হয়ে গেলে কখনোই কালার ফর্ম করে না ক্যারোটিন। সরি, লাইক এই টমেটোতে তো লাইকোপিন থাকে, আর ক্যারোটিনের ক্ষেত্রে ইন ক্যারটস 30 উপরে চলে গেলে ইটস এ প্রবলেম। তো নরমালি এটা লোয়ার টেম্পারেচার 20-22 এর মধ্যে হলে ভালো ক্যারোটের কালার ডেভেলপ করে। এখন বাজারে যদি সাদা মূলার মতো নিয়ে তুলে দাও,
This is my carrot. No, this is your mula. No, this is my carrot. এগুলি বললে তো হবে না। তোমার কাস্টমারের প্রেফারেন্সটাকে টলারেট করতে হবে, পছন্দ করতে হবে, দেন ইউর প্রোডাক্ট উইল বি সেলেবল। এই জন্য তোমাকে দেখতে হবে। তো টমেটোতেও তাই, কালারটা বললাম হাই টেম্পারেচার, বললাম সামার টমেটো, দেখেছো বোধ হয় সামার টাইমে যে টমেটো লোকালি প্রডিউসড হয়, টেকনোলজি ঠিক প্রপারলি না করতে পারার কারণে ওই যে এখন ফ্যাকাশে ধরনের টমেটো বাজারে আসে। বাট সাম আদার প্রডিউসার তারা এটাকে কালারটা ডেভেলপ করার জন্য ওই ধরনের এনভায়রনমেন্ট দেয় অথবা ওই ধরনের ভ্যারাইটিকে সিলেক্ট করে, দে হ্যাভ রাইট কালার। তো এই কালার ইজ এ ম্যাটার স্পেশালি ইন সাম ভেজিটেবলস। তো ক্যারোটের উদাহরণের কথা বলেছে, মাইল্ড টেম্পারেচার যদি না হয়, বিশেষ করে এই যে 22 ডিগ্রি এর বেশি চলে গেলেই কিন্তু তার মধ্যে এই কালারটা ক্যারোটিন ইজ এ পিগমেন্ট, তাই না? এটা তো এক ধরনের এটা ভিটামিন ডি এর প্রিকারসর, ভিটামিন এ এর প্রিকারসর বিটা ক্যারোটিন। ওই আবার তোমার এই কলিফ্লাওয়ারের উদাহরণটা এখানে আছে যে 6 to 7 লিফ স্টেজে তোমাকে যদি তুমি এক্সপোজ করো সিডলিংকে, তখন তুমি এই ফ্লাওয়ারটা ডেভেলপ করবে। এখন কমার্শিয়াল ক্রপের মধ্যে যদি এমন লো টেম্পারেচার ইনডিউসড হয়ে যায়, তাহলে কিন্তু তোমার একেবারেই গেছে, তোমার আর কার্ড হবে না। কি হবে? ফুল ফোটার দিকে চলে যাবে। দিস ইজ এ লস। আবার ফুল ফোটাতে চাও বিকজ ইউ ওয়ান্ট টু গ্রো সিড ক্রপ, নাও ইউ ডোন্ট হ্যাভ ইন্ডাকশন, so then your vegetable is going to stay longer, next year ফুল ফুটবে। ওটাও তো ব্যবসা মন্দা গেল। এই জন্য বুঝতে হবে what is the purpose of your culture। তো ওইভাবে তোমাকে আইদার ল্যান্ড এরিয়া সিলেক্ট করে নিতে হবে, কখন কোন তাপমাত্রায় গেলে পরে আমার ফসলটি সিড প্রোডাকশনের জন্য সুইটেবল হবে, কোন জায়গায় চাষ করলে এটা আমার কমার্শিয়াল ভেজিটেবল হিসাবে আমি কাজ করতে পারবো। কারণ যেমন লাইক ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এখানে দেখো এদিকে একদিকে হিমাচল প্রদেশ, আর একদিকে সামারে একেবারে হার্ড সামার। তো এই যে জায়গাগুলোতে তখন কোন জায়গায় কোন ফসল হবে, এই চয়েসটা টোটাল এগ্রোনমিক টোটাল প্রোডাকশন সিস্টেমকে ভাবতে হয়, ওইভাবেই সিলেকশন করা হয়। আমাদের যা ছোট, এখানে ভেরিয়েশন এক্সট্রিম না, তারপরও এই নর্থ এন্ড সাউথে কিন্তু অনেক পার্থক্য আছে ইন টার্মস অফ কমার্স। তো আজাক আমি কথা সংক্ষেপ করে ফেলবো, বলো। স্যার কলিফ্লাওয়ারে যদি ভার্নালাইজেশন করা হয় তখন কি কার্ড ডেভেলপমেন্টে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, ওটাই তো বললাম তোমাকে যে কার্ডটা তো প্রাইমোর্ডিয়াম, যে এটা এখান থেকে একটা ইনফ্লোরেসেন্স তৈরি হবে। ইনফ্লোরেসেন্স প্রাইমোর্ডিয়াম মানে ওখান থেকে এটা ডেভেলপ করে যাবে একটা ইনফ্লোরেসেন্স। তো ইনফ্লোরেসেন্সের বাডগুলো থেকে ফ্লাওয়ার হবে, ইটস এ লং জার্নি। তো নর্মালি এটা বাইএনিয়াল। তো তোমার কার্ড হবে, কার্ডটা যখন ফুটে যাবে তখন একটা স্টক ডেভেলপ করবে, ওটার মধ্যে ফ্লাওয়ার ডেভেলপ করবে। এখনো এটা ফ্লাওয়ারের কোনো নমুনাই নেই। এখন যদি টেম্পারেচার যে লো টেম্পারেচার ইন্ডাকশন হয়ে যায় when the plant is 6 to 7 leaf stage, তাহলে তো এখন এটা সোজা হাঁটা দিল, এটা কার্ডে আর থেমে থাকবে না, it goes to the switch is towards flower development। তখন তো তোমার এই খুব তাড়াতাড়ি কলিফ্লাওয়ার ফুটে গিয়ে ফুল উৎপাদনের দিকে চলে যাবে। তো কমার্শিয়াল ভেজিটেবল প্রোডাকশন উইল বি হাইলি ডিস্টার্ব। কোন টেম্পারেচার, এখন লো টেম্পারেচার ইন্ডাকশন যেখানে হয় এমন জায়গায় নিয়ে ফসল ফলাচ্ছ, this is good for your seed production, not the commercial vegetable production। আবার seed production করতে চাও কিন্তু ওখানে লো টেম্পারেচার ইন্ডাকশনের কোনো সুযোগ নেই, then you need to wait for the next year to have the flowers। কার্ড হবে, কার্ড থেকে এখন সুইচ করে ফ্লাওয়ারিং স্টেজে যেতে তোমার আবার আরেক বছরের নেক্সট ইয়ারের প্রয়োজন। So then your production scheme is very expensive, not competitive to other producers। এইগুলো তোমার টেম্পারেচারের সাথে রিলেটেড। এনিওয়ে ডিজিজের কথা আগেও বলেছি, ডিজিজের মধ্যে অনেক অনেক পিকুলিয়ার জিনিস আছে, মাটির মধ্যে থাকে, জ্যান্থোসোমাস, যেমন নাকি কোল্ড ক্রপসে তোমার কি হয়, ব্ল্যাক ক্রপ তৈরি করে। তারপরে সাম আদার ইনসেক্টস ক্যান অলসো বিকাম মোর প্রলিফিক, অনেকগুলো জেনারেশন পড়ে ফেলতে পারে। যেমন পটেটো পড়াতে গিয়ে বলেছিলাম যে aphid is a real problem for contamination of some secondary pathogen, virus and then mycoplasma, this and that,
এফিড নিজেই তো গাছ নষ্ট করে দেয়, সেকেন্ডারি ভেক্টরের কথা বাদই দিলাম, কারণ সে মাল্টিপল জেনারেশন তৈরি করতে পারে অল্প সময়ের মধ্যে। তো টেম্পারেচার ইজ হায়ার, দে ক্যান প্রডিউস মোর জেনারেশনস। এবং এফিডের একটা পিকুলারিটি হলো দে হ্যাভ পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস হচ্ছে তার কিন্তু ওই বিয়ে শাদী করার দরকার হয় না, দে ডু নট নিড এনি পার্টনার টু গিভ বার্থ টু নেক্সট জেনারেশন। সিঙ্গলি বাচ্চা দিয়ে দেয়, হ্যাপ্লয়েড জেনারেশন তৈরি করে ফেলে। Peculiar. They can give birth to state, they can lay eggs, they can be also viviparous. Viviparous মানে বাচ্চা জন্ম দিয়ে দেয়। ওই একটা পেটের ভিতরে একটা বাচ্চা থাকে, ওইটার পেটের ভিতরে একটা বাচ্চা সহ বাচ্চা দিয়ে দেয়। It's a peculiar insect. তো এই যে তার যে মোড অফ রিপ্রোডাকশন এমন ভার্সেটাইল হওয়ার কারণে এটা কন্ট্রোল করা কঠিন। তো হায়ার দ্য টেম্পারেচার দে কন্টিনিউ টু স্প্রেড ভেরি কুইকলি। এবং করার সময় কি করবে, তার সাথে আশেপাশে এই অন্যান্য বালাইগুলো নিয়ে যাচ্ছে, বিশেষ করে প্যাথোজেন লাইক বলেছি তো, ভাইরাস, ভাইরয়েডস, মাইক্রোপ্লাজমা এন্ড দেন মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম MLO, এগুলো সিস্টেমিক ডিসঅর্ডার হিসেবে খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায় এই ভেক্টরের কারণে। So it can be devastating, very, very, very notorious insect in our system. তো এটার জন্য খুব প্রিকশন নিতে হয়। বিশেষ করে ইনডোর প্ল্যান্টস, যারা কি গার্ডেন ক্রপ করে, যা কোনো রোড টোড পায়, ঘরের মধ্যে দেখবে যে খুব তাড়াতাড়ি এফিডে পাতার তলে বসে আছে শত শত। তো we need to know and manage them very well. তো লেটস মুভ অন। লাইট, তো লাইটের একটা মেজর ফ্যাক্টরই হলো যে তার লাইট পিরিয়ড, ফটো পিরিয়ডটা কেমন, গাছের রিকোয়ারমেন্টটা কেমন। তো সাম প্ল্যান্টস আর ইনসেনসিটিভ টু দ্য ডে লেংথ, এটাকে বলে ফটো নিউট্রাল প্ল্যান্টস। ডোন্ট লিক ইনটু আমি কি বলছি আর কোন স্লাইড দেখাচ্ছি আমি এত গুরুত্ব দিচ্ছি না, বাট এগুলো লাইটের কি প্রয়োজন আছে ফটোসিস্টেম এই স্লাইড। তো কিন্তু এই যে ফটো ইন্টেন্সিটি, আমি এই কথা বলছি, লাইট ডিউরেশন। তো লাইট ডিউরেশনের কিন্তু সাম প্ল্যান্টস আর সেনসিটিভ টু দ্য ডিউরেশন অফ দ্য লাইট। তো এখন কত হলে কেমন সেনসিটিভ, এই গাছগুলোকে বলা হয় দে আর রিয়েলি ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? তার একটা নির্দিষ্ট পরিমাণ ডে লেংথ দরকার। দিস আর ফটোসেনসিটিভ প্ল্যান্ট। এখন কেমন দরকার? আমি 1 গ্লাস পানি খেলেই আমি ফাইন, 2 গ্লাস দিলে কি হবে? স্টিল গুড ফর মি। কিন্তু 1 গ্লাসের কম দিলেই আমার জীবন যায়। তাহলে আমি বুঝা গেল একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে কম পেলে আমি আর ভালো করি না। তো গাছেরও তাই, একটা নির্দিষ্ট ফটো পিরিয়ডের বেশি হলে তার সমস্যা হয়, নাকি তার কম হলে সমস্যা হয়? যদি এমন হয় যে কম হলে সমস্যা হয়, তাহলে দে রিকোয়ার মোর, দে লাভ মোর। তো ফটো পিরিয়ডটা কত, তার ক্রিটিক্যাল রিকোয়ারমেন্টটা কত, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স ফর ফটোসেনসিটিভ প্ল্যান্টস। যে গাছটাকে আমি বলছি শর্ট ডে প্ল্যান্ট, এর মানে কি, কোন একটা ক্রিটিক্যাল ডে লেংথে সে সার্ভাইভ করে, ফ্লাওয়ার তৈরি করতে পারে, রিপ্রোডাক্টিভ গ্রোথ করতে পারে, অথবা তার নিচে হলে পারে, বেশি হলে আর পারে না, এই ধরনের সেন্সিটিভিটি। তো দিস ইজ কল্ড শর্ট ডে প্ল্যান্ট। তো নর্মালি এটা 10 to 14 আওয়ার্স, বাট এটা কোনো ডে লেংথের সাথে না। এমন হতে পারে যে 14 ঘন্টাতে গাছটি শর্ট ডে, মানে 14 ঘন্টার বেশি হলে আর সে ফ্লাওয়ার করবে না, কম হলে পারে। কোন গাছের 10 বা 8-8 কম হলে পারে, 8 বেশি ফটো পিরিয়ড যদি থাকে তাহলে তখন ফ্লাওয়ার করতে পারে। তো দে আর শর্ট ডে। আবার যদি এমন হয় যে ইয়েস এটা তার ফটো পিরিয়ড 8 বেশি না হলে ফ্লাওয়ার করতে পারে না, ইটস লং ডে। বা 14 ঘন্টার বেশি না হলে ফ্লাওয়ার করতে পারে না, স্টিল লং ডে। তাহলে ওই ক্রিটিক্যাল ফটো পিরিয়ড রিকোয়ারমেন্টের সমান বা তার চেয়ে বেশি হলে যদি গাছটি ফ্লাওয়ার করতে পারে, then they are long day. The particular plant will have particular behavior. The critical photoperiod is the index for photosensitive plants. এখন তোমাকে বুঝে শুনে লাগাতে হবে। তো potato is a thermosensitive plant. Potato is also for কি বলে photoperiod sensitive plant. তাহলে এটা ডে লেংথ হচ্ছে, এটা ইজ লং ডে প্ল্যান্ট। এই জন্যই বলেছিলাম ওই যে ট্রু পটেটো সিড তৈরি করতে গেলে তোমার এক্সটেন্ডেড ফটো পিরিয়ড লাগবে। তাহলে কি করা যায়, আলো বাড়িয়ে দেওয়া যায়, তুমি করে অ্যাড এক্সট্রা লাইট, এক্সটেন্ড দ্য ডে, তখন বাংলাদেশে সেই সিড ফর্ম করা যাবে। নর্থ বেঙ্গলে
ওই ঠাকুরগাঁয়ের দিকে ওই সমস্ত জায়গাতে এমনিতেই একটু দিবস দৈর্ঘ্য বেশি পাওয়া যায়, তো ওখানে কমার্শিয়ালি এটি করার সুযোগ আছে। কিন্তু ওই দক্ষ লোকের অভাবে এবং ওই ধরনের ডেডিকেটেড ফার্মারের অভাবে আমাদের দেশে কিন্তু ট্রু সিড পটেটো কিন্তু ব্যবহার করার সুযোগ থাকে না। এই জন্য ওই টিউবার থেকে টিউবার ইজ দ্য অনলি চয়েস। আর কি তার প্রায় 40 to 50% প্রোডাকশন কস্ট শুধু সিডেই চলে যাচ্ছে। এগুলি করার জন্য যে সময় উদ্যোগী লোক দরকার, এখনো সেগুলো জন্মায়নি। জন্মাবে, অবশ্যই জন্মাবে। মেবি সাম উইল ফ্রম ইউ। আমার জেনারেশনে জন্মায়নি, গবেষণা করেই শেষ। মাঠে যে এটা ফসল ফলাবে এই লোক এখনো আসেনি বাংলাদেশে, যে ট্রু পটেটো সিড ব্যবহার করে আমি কমার্শিয়ালি গ্রো করবো। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, লাইটের ব্যাপারে একটু বলে রাখি। তো ওখানে লাইটের সেন্সিটিভিটি আরো দুটো ব্যাপারে আছে। একটা হলো তার স্পেকট্রামটা কেমন, তার যে ওয়েভ লেংথ গুলো, এই ওয়েভ লেংথের কারণেই কিন্তু লাইটের কালার ডিফার করে। যে আমরা বলি ভিভজিওর, ভায়োলেট, দিস এন্ড দ্যাট, 7টা নাম, অথবা বাংলায় বলি বেনিয়াসো কলা। তাহলে এইগুলোতে কি ডিফারেন্ট কালার স্পেকট্রাম আছে। So normally blue light and red light are very useful for growth and development of major crops, but other light are also specifically important for particular functions. তো আমি যদি এই লাইটটা এনশিওর করতে পারি, গাছের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট খুব ভালো হবে। আবার ইন্টেন্সিটি, দ্যাট টোটাল ইলুমিনেশন, কোন একটা সারফেসে কি পরিমাণ আলো এসে পড়ছে। তখন আমাকে তো ডার্ক দিচ্ছে, কারণ আমার লাইট গুলো আমার রুমের pretty bigger room, so লাইট গুলো অনেক দূরে। তো তার জন্য এই লাইট ইজ নট কামিং টু মাই ফেস ভেরি ওয়েল। কিন্তু আমার সামনে যদি এখন ফটো ক্যামেরা ধরা হতো, দূর থেকে যদি ফ্লাড লাইট দেওয়া হতো, তাহলে এগুলি ক্যান্ডেল পাওয়ার হিসেবে আগে বলা হতো। এটাকে লাক্স বলা হয়। তো লাক্স হলো সারফেসের মধ্যে কি পরিমাণ আলো এসে পড়ছে। তো দিস অলসো ইম্পর্টেন্ট। নর্মালি 3000 লাক্সের নিচে কমার্শিয়াল প্রোডাকশন ভালো হয় না, বাট সাম ক্রপস ক্যান ডু, নট অল। তাহলে মোটামুটি 3000 লাক্স। এটা ফুড ক্যান্ডেল কি রিলাক্স বলা হয়। এটা সিমিলার সিনোনিমাস, বিভিন্ন টার্ম আছে বিভিন্ন ক্ষেত্রে, এটা কনভার্টও করা যায়। তো আমাকে দেখতে হবে যে আমার এই এলাকায় অনেক দেশে আছে ভালো সানশাইন পায় না, ভালো ফসল হয় না। মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল ল্যান্ড। যদিও নাকি আমরা আমাদেরকে পছন্দ করি না। লেটস স্টার্ট লাভ আওয়ারসেলভস, দেন সিচুয়েশন উইল চেঞ্জ। তো ওখান থেকে শুরু হয়। তাই ইউ টু হ্যাভ দ্য পজিটিভ মেন্টালিটি এভরিহোয়ার টু মেক এ চেঞ্জ। তা আমরা সবাই কিন্তু অপ্রয়োজনীয়ভাবে হতাশ হয়ে বসে আছি। Why taking the burden of everything? Take some burden that you can turn around and then become winner. Continue to do the same thing for other assignments. তো একটা উইনিং কেস দরকার তোমার জীবনে, জাস্ট ওয়ান। এবং প্রত্যেকেরই এমন আছে। আই এম শিওর অল মাই স্টুডেন্ট 255 I can see, sometimes becoming 54, sometimes 55. What's going on? Oh, একজন বাদ গেছে বলে, আবার 55. Interesting. Maybe signal is not stable for some person. Anyway, এই যে 255 people are now working together. তো এখানে তো মন খারাপ করে কি লাভ হবে? Do the best you can. That's the formula. এটা হলো মোটামুটি রেইনফল এগুলো ওয়েদারের সাথে জড়িত, যে ভালো প্রিসিপিটেশন না হলে তো তোমার ফসল পানি পাবে না। And accordingly some plants are adapted, mesophytes, xerophytes, hydrophytes. So horticulture crop mostly are mesophytes. Xerophyte কিছু আছে যেগুলো তোমার যেমন নাকি সে লাইক ফ্রুটস। তো ভেজিটেবলের ক্ষেত্রে খুব xerophytes খুব কম। They are succulent, fresh, so they are mesophytes. Some are aquatic, very few. তো তোমাকে দেখতে হবে। তো sometimes রেইনফলের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, ওয়াটার লগিং এর রেইনফলের সাথে অনেক সময় না হলে ড্রাউটনেস হতে পারে। Rainfall can also bring additional problem like storms, associated with storms and then hailstorms. এগুলো কিছু নেগেটিভ জিনিসও আছে। But rainfall is directly related to the water availability in our soil. এভাবে দেখা তখন ইরিগেশন তুমি মিনিমাইজড হবে। আর নাহলে কি করতে হবে, ইরিগেশন দিতে হবে বেশি। It can cost more money for your production. Because at the end তোমাকে তো কস্ট ব্যালেন্স করতে হবে। If you're spending more money for growing crops, you must have more return. Otherwise, so
লোকসান হবে। এইগুলো অ্যাডজাস্ট করতে গেলেই তোমাকে এই ওয়েদার কন্ডিশন গুলোকে climatological factors গুলোকে বিবেচনায় আনতে হয়। Wind can be also a problem. Humidity can be also associated with rainfall. Higher the rainfall, higher is the atmospheric humidity. এগুলো বিভিন্ন রকমের ফ্যাক্টরে তোমার ইনফ্লুয়েন্স করে রোগবালাইয়ের আক্রমণ থেকে সিড, স্টোরেজ, এটসেট্রা এটসেট্রা এভরিথিং। তো হিউমিডিটির আরো কিছু আছে, এগুলো তোমরা একটু পড়লেই দেখবে, ভেরি ইজি টু রিলেট। Wind can be also associated with, তোমার ক্রপের গাছের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, কারণ wind can bring other problems. Wind can be good for pollination, positive, negative অনেকগুলো ফ্যাক্টর আছে। Wind can take away your moisture from the soil. কিভাবে? কারণ বেশি উইন্ডি হলে গাছের ট্রান্সপিরেশন বেড়ে যায়। উইন্ডি অ্যান্ড টেম্পারেচার ইজ হাই, তাহলে কি হবে? গাস্ট ফ্লো, তোমার গাছ থেকে কি হবে? ট্রান্সফার করছে, ময়েশ্চার চলে যাচ্ছে। টেম্পারেচার হাই, তো প্ল্যান্ট রিকোয়ার more water from the soil to balance. এটা হতে পারে। তো এগুলো সমস্যা কিছু আছে, কিছু সুবিধা আছে। তো লেস ইভাপোরেশন যদি হয় তাহলে লেস ওয়াটার রিকোয়ারমেন্ট হবে গাছে, তো প্ল্যান্ট ক্যান ইউটিলাইজ মোর ময়েশ্চার। তো পড়ে নিও একটু। তারপরে ইনসেক্টিসাইড স্প্রে করতে গেলে, তারপর পেস্টিসাইড স্প্রে করতে গেলে উইন্ডি সিচুয়েশন ইজ নট সুইটেবল, ইট ক্যান ড্রিফট অ্যাওয়ে ইউর কেমিক্যালস টু দ্য নন টার্গেট plants or just outside your crop field. এগুলো অনেক সময় পঙ্গপাল চলে আসে উইন্ডের কারণে। Yeah, it was not in my place, but wind has brought them to my crop. এই ছিল আমাদের মোটামুটি এই বিষয়টিতে। তা আমি এটা তোমাদেরকে একটা হ্যান্ড আউট হিসেবে দিব। মেনি আমি সিমিলার জিনিসই আমি সাধারণত রাখি, বাট when I talk issues that is of in good association for the time. Every single class কিন্তু I speak in a different way depending on, আমি কারো চেহারা ওইভাবে সবাইকে একত্রে দেখতে চাই না, মানে করতে গেলে আমার তো অ্যাটেনশন ওদিকে যাবে। But I see 255 students are still continuing with me. If you things are useful for you, that is my pleasure. তোমাদের কি আরেকটু সুযোগ আছে? আমি কি আরেকটা চ্যাপ্টার থেকে কিছু তোমাদের কাছে শেয়ার করব? এনি কমেন্ট? ডিনারের টাইম হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে তো স্যার, ডিনারের টাইম হয়ে গেছে স্যার। তাই? They are already thirsty and hungry people. Hungry people are angry people. Okay. How many people? আমি তো দলনেতাদেরকে তো একজন কি পাই, শুধু দুজন পাচ্ছি আজকে। Do you think we need to go for another 10 minutes? Yes. দলনেত্রী 10 নাকি? minutes only enough for dinner, sir. হ্যাঁ, okay, good. তাহলে it is 8:45 now. তাহলে it's fine. তো আমি একটু জাস্ট শুধু স্লাইড দেখাই দিচ্ছি। Something is wrong. তো আমি একটু স্লাইড দেখাচ্ছি আমাদের যে কভারেজের মধ্যে যেটা আমাদের নেক্সট করতে হবে, if time permits, maybe tomorrow নাকি 31st নাকি tomorrow আমরা কালকে ক্লাস করতে পারি? Yes, sir, inshallah. তো কালকে আমরা কি সকালে করতে পারবো? স্যার হ্যাঁ, 9 o'clock, 10 o'clock? স্যার কাল স্যার আমাদের তো স্যার ক্লাস অলরেডি শিডিউলড আছে স্যার। তো সব স্যারের শিডিউলই চলছে, কোথাও গ্যাপ আছে সকালে বা বিকালে? স্যার আজকে কি স্যার এটা শেষ করে দেওয়া যাবে স্যার আধা ঘন্টার মধ্যে? হ্যাঁ, আমি তো শেষ করতে ইচ্ছেছিলাম। স্যার তাহলে আজকেই শেষ করে দেন। অনেকে যে এংরি হয়ে আছে, হাংরি পিপল, অ্যাংরি পিপল। স্যার আমার মনে হয় স্যার তারা একটু কষ্ট করলে সহ্য করতে পারবে স্যার, সমস্যা হবে না। তো দেখো যদি ইফ ইউ লাইক, আমি তো আসলে এটাই ছিল ভেরি একটা বিগ চ্যাপ্টার, তো আমি এটা একটু সময় নিয়েছি, বাকিটা শুধু রিলেট করে দিব। তো ওয়ান থিং ইজ লাইক, হ্যাঁ এটা তো তোমরা পড়লেই পারো, তবে যদি কোশ্চেন থাকে ইউ ক্যান অলসো কমিউনিকেট, মেবি আই ক্যান অলসো অ্যাটেন্ড অ্যানাদার ক্লাস ইফ ইউ লাইক, বাট ইফ স্যার আজকে শেষ করে দেন স্যার। তাই না? কে বলছো? জি স্যার আজকে শেষ করে দেন।
আচ্ছা, দলনেতা দুজন আছে, ওরা কি বলে? স্যার আমি তো বললাম স্যার শেষ করে হ্যাঁ, দেওয়ার তোমার জন্য। বন্ধু কি বলে? সবাই তো বন্ধু, বাট আমি বলছি যে সুষময় কি বলে? না এসে? সুষময় আছে স্যার, কিন্তু ওর তো নেটওয়ার্কের ডিস্টারবেন্স হয়তো স্যার, সেজন্য কথা শুনতে পারে না। ও, তাহলে আর কি দেখছে? বায়োস্কোপ ছবি দেখছে শুধু? আচ্ছা, এনিওয়ে, কথা সময় নষ্ট না করে তাহলে আমি একটু শেয়ারই করি। তাহলে ওয়ান থিং হোয়াট আই ওয়ান্টেড টু শেয়ার ওয়াজ অন মাশরুম, যেটা আমি গতকাল ডিসপ্লে করতে গিয়ে দেখি যে হঠাৎ করে আবার নেট ফল করেছে। তো আমি যদি এটা শেয়ার করি, দেখতে পাচ্ছ মাশরুমের আমার স্লাইডটা? জি স্যার। ওকে, আমি ব্রিফলি বলবো যে মাশরুম ইজ এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল ক্রপ। আমাদের দেশে উদ্যোগ এখনো খুব ব্যাপক না, বাট বাংলাদেশে মাশরুম ডেভেলপমেন্ট সেন্টার হয়েছে। এটা মাশরুম ডেভেলপমেন্ট, এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় হর্টিকালচার সেন্টার গুলোতে, এবং অনেক ক্ষেত্রে মাশরুমেরই একেবারে কম্পোনেন্ট সেন্টার হিসেবে অনেক জায়গায় কাজ করছে। তো ঢাকায় সাভারে এমন একটা সেন্টার আছে যেখান থেকে সেন্ট্রাল রিসার্চ অন মাশরুম, অ্যাপ্লাইড রিসার্চ, যেটা কিভাবে প্রায়োগিক কাজ করা যায়, এটি অনেক বছর ধরে চলছে। One of my very good friend, classmate, was director for many years there. তো সে এটা অনেক ভালো ডেভেলপ করেছে, সে নিজেও মাশরুমের উপর পিএইচডি করেছে, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সামহাও আমি আবার তার সেই থিসিসের এক্সামিনার ছিলাম, কারণ সে পিএইচডি করছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো সামহাও ওই থিসিস আবার আমার কাছে চলে এসেছিল। হি ওয়াজ অলসো। তো এনিওয়ে, মূল কথাটা হলো যে আমাদের দেশে কিন্তু সব মাশরুমস ভেরি কনভিনিয়েন্টলি গ্রো করার জন্য ক্লাইমেটোলজিক্যাল সুটেবিলিটি নাই। তো আমাদের মোস্টলি এই তিনটা ভেজিটেবল আমাদের দেশে, তিনটা ক্রপ, তিনটা স্পিসিস বেশি চাষ হচ্ছে। এর মধ্যে ওয়েস্টার্ন মাশরুমটাই বেশি, দিস ওয়ান। বাটন মাশরুম খুব কম হচ্ছে। একটা কোম্পানি ওরিয়ন, এটা ভালুকাতে একটা কোম্পানি করেছে তারা, বিকজ বাটন মাশরুম রিকোয়ার্স প্রিটি লো টেম্পারেচার ফর দিস ফ্রুটিং বডি। তো ফাঙ্গাসের কিন্তু এগুলো ফ্রুটিং বডি, তো স্পেশাল গ্রুপ অফ ফাঙ্গাস এটা পার্টিকুলার একটা সময়ে তার নিজের রিপ্রোডাক্টিভ রিকোয়ারমেন্টটাকে এক্সপ্রেস করতে গিয়ে এই ফ্রুটিং বডিগুলি তৈরি করে, and these are very nutritious, very nice, and I like them very well. Many of you may also like. কিন্তু এটাকে খুব কমার্শিয়ালি যে খুব ব্যাপক হয়েছে বলা যাবে না, বাট there are very good development in the country as well. তো এগুলো মোটা মেজর পার্ট কভার করে, বাট আরো অনেক মাশরুম আছে উইথ মেডিসিনাল প্রপার্টিজ, যেটাকে আমরা রিয়েলি ভেরি ইউজফুল করতে পারি। মাশরুম থেকে অনেক প্রোডাক্ট হয়। মাশরুম থেকে তোমার এই যে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, মাশরুম থেকে টুথপেস্টও তৈরি হয়, and then many drugs, many good quality medicine, and then health and vitality এর জন্য তুমি মাশরুমকে এটা নাম্বার 1 ভেজিটেবলের মধ্যে কনসিডার করতে পারো, কারণ এটার মধ্যে অনেকগুলো কার্ডিয়াক প্রবলেম, ইভেন এই যে আজকের যে সম্ভবত এই করোনা ভাইরাসের এগেইনস্টেও এখান থেকে ফর্টিফাইং এজেন্টস আছে, ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে কাজ আছে, তারপর যাদের কোলেস্টেরল প্রবলেম আছে দে ক্যান হ্যাভ দিস ভেজিটেবল এন্ড দেন দিস ক্যান লোয়ার কোলেস্টেরল কন্ডিশন। এগুলো অনেকগুলো সুবিধা আছে। এটা ফাঙ্গাল ফ্রুটিং বডিতে, এগুলো যে তোমরা যেতে পড়ো, প্যাথোলজিতে পড়ো, এটা তার গিলস থাকে ভিতরে, তো ওখানকার এই ছোট ছোট জিনিসগুলো স্পোর তৈরি করে ইভেন্চুয়ালি। দিস স্পোর আর লাইকলি টু স্প্রেড with the window and then disperse to other locations for their propagation purpose. এই হলো তার উদ্দেশ্য। এখন এই স্ট্রাকচারটা ইজ এ গুড ভেজিটেবল ফর আস। আগেও বলেছি ওয়েস্টার্ন মাশরুম ইজ দ্য নাম্বার 1 মাশরুম ইন আওয়ার কান্ট্রি, 95% কভার করে আমাদের যা প্রোডাকশন হয় তার, বাট রিলেটিভ মিল্কি ইজ ইভেন লোয়ার। তো মাশরুমের ন্যাশনাল নিউট্রিশনাল অ্যান্ড মেডিসিনাল ভ্যালু আছে, এগুলো বলেছি, এগুলো তুমি কিছু মনে রাখবে। বিশেষ করে এর ফলিক অ্যাসিড আছে, আয়রন, এগুলো আমাদের এনিমিয়া, যাদের নাকি রক্ত স্বল্পতার কারণে উইকনেস ডেভেলপ করে, তাদের ডায়েটে ভালো। অনেক এই যে কোলেস্টেরলের কথা বলেছি, ডেঙ্গু এন্ড আদার থিংস, এগুলো প্রোভাইড করার জন্য যথেষ্ট ভালো
ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে আছে। ইভেন এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আজকের যে করোনা সিচুয়েশন, এটাও কিন্তু এক ধরনের মেটাবলিক ফিটনেসের সাথে অনেকে ইনফেক্টেড হচ্ছে, অনেকে হচ্ছে না, বা সিক হয়ে যাচ্ছে বেশি। তার বডিতে ফর্টিফাইং এজেন্ট যত বেশি থাকবে, তার কিন্তু ডিজিজকে ওভারকাম করার জন্য তার এবিলিটি বেশি হবে। তো দিস এ ভেরি গুড ফুড, হেলথ ফুড। তো তার অনেকগুলো নিউট্রিশনাল এটা একটা প্যারামিটার। আমি যেহেতু স্লাইডটা শেয়ার করে দিব, তো দ্যার ইজ নো নিড টু ডিসকাস ফার্দার, আই উইল বি ভেরি কুইক। তো তার কমার্শিয়াল স্কোপটার মধ্যে ইট ইজ এ প্রিটি লাইক যেগুলো আমাদের রিফিউজ আছে এগ্রিকালচার সিস্টেমে, যেটাকে আমরা নাকি ইউজলেস মনে করছি, সেগুলোকে সাবস্ট্রেট, ইভেন পুরাতন কাপড়, এনি অর্গানিক ম্যাটার, এনি অর্গানিক সোর্স, এগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা এই মাশরুমের সাবস্ট্রেট হিসাবে আমরা মাশরুম গ্রো করতে পারি। সয়েল ইজ নো মোর রিকোয়ার্ড অন দিস, এবং এটা ফিল্ডও দরকার না। ইউ ক্যান স্ট্যাক দেম, ধাপে ধাপে বিভিন্ন তাকে এই ফসল ফলানো যায়, ইনডোরে করা যায়। লাইট, ওই যে বলেছি ফটোসেন্সিটিভিটি, ফটো ইন্টেন্সিটি, এটাও এখানে একটা মেজর। ডিফিউজ লাইটে এটা গ্রো করা যায়। ভেরি অর্ডিনারি পিপল ক্যান ডু। অনলি টেকনিক্যাল অ্যাসপেক্টটা হলো এই মাশরুমের এই স্পনিং, বীজ কিভাবে পাবে, কিভাবে এই কালচারটাকে সে শুরু করবে, এগুলো করে দিলে, ব্যাগের মধ্যে দিয়ে দিলে, এখন somebody can grow the bags, somebody can grow their other substrate। তো খড় কুটো, বিভিন্ন রকমের সুগার কেন রিফিউজ, তাই না, রস নিয়ে নিচ্ছে, বা মানুষ খেয়ে ফেলে দিল, যেগুলি এগুলি আবর্জনা, এলোমেলো এগ্রিকালচার ক্রপের ফিল্ডের যত ট্র্যাশ আছে, এভরিথিং ক্যান বি ইউজড অ্যাজ সাবস্ট্রেট ফর মাশরুম। অনেক সুবিধা, কিন্তু মানুষের সে ধরনের চাহিদা থাকা দরকার, এবং কিছু লোকের উদ্যোগী হলেই হবে। এটা ইনডোর ভেজিটেবল বলা যায়, and the farmer friendly, low cost technology, so many স্কোপ আছে আমাদের দেশে চাষ করা। তো ন্যাশনাল মাশরুম ডেভেলপমেন্ট সেন্টারের কথা বলেছি, তো এর মাধ্যমে এটা প্রপাগেশন হচ্ছে বাংলাদেশে। তো ওয়েস্টার্ন মাশরুমের অনেকগুলো স্পিসিস আছে, পিউরেটাস স্পিসিস। বাটন মাশরুমেরও দুটো কমার্শিয়াল স্পিসিস আছে, এগারিকাস বাইস্পোরাস, এগারিকাস বাইটর্কিস। মিল্কি মাশরুম ক্লোসাইবি, এটা হচ্ছে তার একটা সিঙ্গেল স্পিসিস। এছাড়া স্ট্র মাশরুম আছে, সুইটাকি মাশরুম আছে, ঋষি মাশরুম আছে, and there are many types, and every single mushroom can have very special ingredients within them, very special flavor within them, depending on the suitability. People like them, people use them for different purpose. So briefly, মাশরুম গ্রো করতে গেলে তার মাইসেলিয়াল গ্রোথ, এটা হচ্ছে তার সোমাটিক গ্রোথ। মাইসেলিয়া যে জাস্ট তার ফিলামেন্টাস গ্রোথ হয় একটা পার্টিকুলার টেম্পারেচার। যখন ফ্রুটিং বডি তৈরি করে, দেন উই হ্যাভ দিস কমার্শিয়াল আউটপুট। এক একটা টেম্পারেচার কিছুটা, যেমন বলেছিলাম যে বাটন মাশরুমের জন্য রিলেটিভলি লো টেম্পারেচার দরকার হয় ফ্রুটিং বডিটা ডেভেলপ করতে গেলে। সাম ক্যান ডু লিটল হায়ার টেম্পারেচার। তো ওয়েস্টারটা কিন্তু একটা ওয়াইড রেঞ্জের 30 পর্যন্ত কনভিনিয়েন্টলি গ্রো করে ফ্রুটিং বডি। তো যে সারা বছরই তুমি ওয়েস্টার্ন মাশরুম তুমি চাষ করতে পারবে। তো এটা করার জন্য তোমার দুটো স্টেপ, একটা হলো তোমার একটা ফ্রুটিং বডি থেকে তুমি কোথাও পেয়েছ, বা ইউ হ্যাভ কালেক্টেড ফ্রম সাম সোর্সেস, ওখান থেকে কালচার তৈরি করবে। তো কালচার যেটা সিড হিসেবে ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে স্পন। স্পনিং মানে মাশরুম সিড। তাহলে ফাঙ্গাল ইনোকুলামটা কি তুমি বলতে পারো? মাশরুম সিড। ইনোকুলাম পাবে কোথায়? কালচার করে নিতে হবে। তো ফ্রুটিং বডি থেকে তুমি একটু সেকশন নিয়ে একটা কালচার তৈরি করো, সপ্তাহ 2 লেগে যাবে। পিওর কালচার। তো পিওর কালচারকে আর একটু বাল্কিং করলে আবার মাদার কালচার যদি তুমি এখন তোমার সাবস্ট্রেটের মধ্যে দিয়ে দাও, কমার্শিয়াল স্পন হবে। তো একটা ব্যাগের মধ্যে একটু কালচার দিয়ে দিলে, একটা ব্যাগের মধ্যে সাবস্ট্রেট আছে, ভুসি আছে, অথবা তুমি এটার মধ্যে খড়কুটোকে দিয়ে রেখেছ, অথবা সাম আদার অর্গানিক ম্যাটার আছে, এর মধ্যে যদি তুমি ফাঙ্গাল মাইসেলিয়া একটু দিয়ে দাও, they will continue to grow. One day in a favorable conditions, they will also double their fruiting body. You pick them. এই তো। তাহলে পিওর কালচার করতে গেলে তোমাকে
পিডিএ মিডিয়া ব্যবহার করতে, পটেটো ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া। তো আলু সিদ্ধ করে আলুর পানিটাকে ব্যবহার করবে, এই তো সিস্টেম। তার মধ্যে কিছু গ্লুকোজ দিবে, অ্যাগার হচ্ছে এক ধরনের সলিডিফাইং এজেন্ট, ওটা একটু দিবে, ওইখানে একটা মাত্রা দেওয়া আছে। তাহলে মিক্স করে স্টেরিলাইজ করবে। স্টেরিলাইজ করতে হবে কেন? কারণ এই মিডিয়ামে যদি আগে থেকে অন্য কোনো ফাঙ্গাস বা অন্য কোনো microorganism থাকে, they will continue to grow, but we want to eliminate all other microorganism except this organism. এই ফাঙ্গাল ইনোকুলামটাকে তার মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা কালচার তৈরি করবে ট্রু টু ইটস ক্যারেক্টার। এটাই হচ্ছে পিওর কালচার। পিওর কালচার হয়ে গেল, তাহলে এটা একটা প্লেটে হতে পারে, পেট্রি ডিশে হতে পারে। এখন ওখান থেকে আবার কালচার এক্সটেন্ড করবে ইন সাম আদার সাবস্ট্রেট, তুমি এটাকে আরো বাল্কিং করবে তার মাইসিলিয়া। এখন এই মাইসিলিয়া কিছু কিছু করে তোমার এই কমার্শিয়াল কালচারের মধ্যে দিবে, ওখান থেকে পরে লোকেরা চাষবাস করে ফসল ফলাবে। এই সিস্টেম মাশরুম। যদি সংক্ষেপে বুঝে থাকো, আই এম ভেরি হ্যাপি। ইফ নট, ইউ ক্যান ডিসকাস উইথ ওয়ান অ্যানাদার, ইভেন I can also help you if you contact me. কিন্তু পড়তে হবে কমার্শিয়াল সিস্টেমটা একটু বোঝার জন্য। আর তুমি তোমার মতো গ্রাজুয়েট আমাদের যারা আছে 241, কিছু লোক টায়ার্ড হয়ে খেতে চলে গেছে, বোঝা যায় সবাই ক্লাস করার কারণে, যে না তাকে খেতেই হবে, মরেই যাচ্ছে বলে না 41। তো এনিওয়ে, তারা তোমাদের সাথে শেয়ার করবে, বা তারা মেবি স্মার্ট এনাফ যে স্যারকে না পেলেও সমস্যা নেই, they can overcome. তো জেনে তাহলে মূল জায়গাটা হলো তো এই কালচার, এটা তোমার ছোট্ট একটা ল্যাবরেটরি দরকার, এটা টিস্যু কালচার ফ্যাসিলিটির মতো হলেই হয়, বা একটা বক্স যেখানে তুমি ইনোকুলেশন গুলো করতে পারো, বাইরের কন্টামিনেশনটাকে অ্যাভয়েড করতে পারো। তো ছোট্ট একটা ল্যাবরেটরি, এগুলো করার জন্য আমাদের গ্রাজুয়েটরা নাম্বার 1 ক্যাটাগরি পিপল। তারা মনে করে চাকরি বাকরি করবো, চাকরি না পেলে মাথা খারাপ হয়ে থাকে, এই সেই করে ঘুরে যায়। তারা যদি এগুলো এক একটা লিডারশিপ নিত, তাহলে কি আর আমরা এমন থাকি? তাই না? সবাই যদি একই জিনিসের পিছিয়ে দৌড়ায়, তা তো হওয়ার কথা ছিল না। 140 people should have been selecting 140 assignments. Practically it is possible. যদিও নাকি গ্রুপ করলে অ্যাটলিস্ট হয়তো 50 জন করে একটা গ্রুপ হলো, তো এমন 5 ধরনের অ্যাসাইনমেন্ট তৈরি হবে, ওটাতেই আছে। কেউ এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। Why not 50 type of things that we do? তবে মাশরুম কারোর জন্য চয়েস হয়ে যাবে। টিস্যু কালচারে একটা ল্যাব তৈরি করে একটা এক ধরনের ক্যারিয়ার হয়ে যেতে পারে। They can be here, millionaire one day, million things, millionaire. তো এটা করেও কিন্তু তুমি, তো এটার জন্য অনেক লম্বা সময় দরকার, মানুষের মাইন্ডসেট তৈরি হতে হবে যে তারা ব্যাপকভাবে চাষবাস করবে। The national program will never be enough to reach everyone. এই জন্য প্রাইভেট ল্যাবরেটরি করার খুবই দরকার আছে। তো মাদার কালচার করতে গেলে ওই যে তোমার পিওর কালচার করেছিলে পেট্রি ডিশের মধ্যে বা কোনো একটা কালচার ভেসেলের মধ্যে, রাইট ফ্রম দ্য ফ্রুটিং বডির ইনোকুলাম দিয়ে তাকে পটেটো ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়াতে গ্রো করতে দিয়েছ, ইনকিউবেশন করেছ। তো সেটা এখন ওখান থেকে অল্প একটু ফাঙ্গাস নিয়ে তুমি এই ধরনের একটা মিডিয়ার মধ্যে, এটা সডাস্টের সাথে অন্যান্য জিনিস ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে তোমার একটা কালচার তৈরি করে এটা স্টেরিলাইজ করে নিতে হবে। অথবা হুইট ব্যবহার করা যাবে, হুইট গ্রেইনস, হুইট গ্রেইনকে সোক করে রেখে দিয়ে বয়েল করে তারপরে স্টেরিলাইজ করে কিছু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তারপর অটোক্লেভ করে ফেলতে হবে, যাতে অল জার্মস গেট কিলড। এখন এর মধ্যে পিওর কালচার কিছুটা দিয়ে দিলে they will continue to grow. To inoculate with pure culture, তো mycelia grow করবে, then every single wheat is a seed, infected wheat. Every single portion of the wheat bran along with sawdust can be a little portion from there can be seed. তো কমার্শিয়াল সাবস্ট্রেটের মধ্যে সেখানে একটু মিশিয়ে দিতে হবে। কমার্শিয়াল সাবস্ট্রেট খড় দিয়ে করা হয়, অন্য ম্যাটেরিয়াল দিয়েও করা যায়। তো এগুলো ছোট ছোট করে কুচি কুচি কেটে তুমি ব্যাগের মধ্যে ভরবে, এটাকে স্টেরিলাইজ করবে, তারপরে একটু ইনোকুলাম দিয়ে দিবে, মাদার কালচার দিয়ে দিবে, এটাই হয়ে যাবে তোমার কমার্শিয়াল কালচার। তখন তাকে একটা হিউমিড কন্ডিশনে যদি গ্রো করো, টাইম টু টাইম হিউমিডিটি বাড়িয়ে দাও, তুমি ওয়াটার স্প্রে করো, এমন একটা ডিফিউজড ঘরের ভিতরেই তুমি এখন তোমার মাশরুম পেতে পারো। এই ধরনের ব্যাগের মধ্যে তুমি মাশরুম চাষ করতে পারো। ইউ ক্যান পিক দ্যাম, এগেইন সাম মোর উইল বি গ্রোয়িং।
একটা সিজনে তুমি রিপিটেডলি ফ্রম এ সিঙ্গেল ব্যাগ বেশ কয়েকবার হারভেস্ট করতে পারো। তো বাট সাম মাশরুম ক্যান বি অলসো পয়জনাস। তো নেচার থেকে কিন্তু তুমি ভ্যারাইটি যদি স্পিসিস না চিনো, যেন তেন মাশরুম যে কোনতে ব্যাঙের ছাতা তুলে খেয়ে ফেললে কিন্তু ঝামেলা হতে পারে, বেশ বড় রকমের ঝামেলা হতে পারে। তো অনেক সময় অ্যাট্রাকটিভ থিংস আর নট নেসেসারি দ্য বেস্ট থিং। এখান থেকে হয়তো মেডিসিন, ড্রাগ অনেক কিছুই কালেক্ট করা যাবে, বাট নট অ্যাজ রেগুলার ফুড। তো রেগুলার ফুড করতে গেলে নেচার থেকে অনেকে পিক করে, বিশেষ করে ট্রাইবাল পিপল, দে গো আউটসাইড এন্ড দে পিক, কাম ব্যাক উইথ দেয়ার ফুড দ্যাট দে লাভ। কিন্তু যার অভিজ্ঞতা নেই নেচার থেকে এটা না জেনে শুনে যে কোনো মাশরুম কালেক্ট করে খাওয়া একেবারেই অনুচিত। So I hope this is a little bit briefing on mushroom, very special crop. এটা আমাদের রিচের মধ্যে আছে, we can become leader in this too. তো একটা জিনিসই বাকি থাকতো আজকের জন্য, সেটা নাকি বাকি থাকবে না, কোল ক্রপের কথা বলেছিলাম। দেখি আমরা স্লাইড রেডি আছে কিনা। তো দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার হলো যেটা বলতে চেয়েছি, দেখিয়ে দিই আর কি, আমি পরে এগুলো হ্যান্ড আউট তোমাদের পাঠিয়ে দিব। নিলয় বলেছে, সে আমাকে বোধহয় টেক্সট করেছে, চারজন ক্লাস রিপ্রেজেন্টেটিভের, তো আমি তাদেরকে দিয়ে দেবো, and you can further circulate to all others. আমি একটু দেখি, আমার একটা ফাইল বের করতে হবে। আমি জাস্ট অল্প সময়ের মধ্যে এটাকে আমি একটা কভারেজ দিব। আর তোমরা যারা দলনেতা আছো, তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। ইফ ইউ নিড এনি ক্লারিফিকেশন ফর এনিথিং দ্যাট ওয়াজ নট এনাফ ফর ইউ, আমরা we can set time even tomorrow or even later, ওটাও সমস্যা নেই, কিন্তু বেশি দেরি করো না। যদি সাপোর্ট লাগে আমাকে বলো, যে কোনো জিনিস যদি পড়ানো বাকি থাকে, কোনো শিক্ষকরা যদি অনুপস্থিত থেকে থাকেন, এটা আমরা শেয়ার করব। আমি একটু দেখে নিচ্ছি কোথায় আছে আমার সে ফাইল। হ্যাঁ, পেয়েছি। এটা একটা ডিফারেন্ট টাইপ অফ ফাইল, নট পিডিএফ, সরি নট, এটা পিডিএফ ফর্মেই আছে। তো ওটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যান্ড আউট হিসেবে করা হয়েছে তোমাদের জন্য। তো কলিফ্লাওয়ার ইজ ওয়ান অফ দ্য কোল ক্রপ। কোল ক্রপ বলেছিলাম আগেই, আজকে সেটা হলো ব্রাসিকা ওলরিসিয়া। এই স্পিসিসের মধ্যে there are some crops behaving similarly, ওই যে biennial in nature, বা তাদেরকে যদি লো টেম্পারেচার ইনডিউস করা হয় তখন তারা অ্যানুয়ালি ফ্লাওয়ার করে। তো এই ফসলগুলোকে একত্রে কোল ক্রপ বলা হয়। তো দিস ইজ কলিফ্লাওয়ার, ব্রোকলি, these are some sort of Sir, please share the screen. দেখতে পাওনি? আচ্ছা, স্ক্রিন দেখতে পাওনি? No, sir. আচ্ছা, সরি, তাহলে আমি আবার একটু পিক করি এখানে। ওকে, সরি, ওটা একটু কনফিউশন হয়েছে না? দেখতে পাচ্ছি না যে সে। স্যার স্ক্রিন শেয়ার না হলে স্যার আপনি এমনি বলেন, আমরা শুনি। আপনি তো পরে হ্যান্ড আউট দিয়ে দিবেন স্যার। দেখতে পেলে ভালো ছিল, কারণ আমার ফরম্যাটটা ডিফারেন্ট। তো একটু জাস্ট মোমেন্ট। Yes, I can see this now. Okay.
Can you see this? দেখতে পাচ্ছ? জি স্যার দেখা দেখা যাচ্ছে। ওকে, এখানে এটা কলিফ্লাওয়ার অন দ্য লেফট, তারপরে তুমি দেখতে পাচ্ছ ব্রোকলি, এগুলি হচ্ছে তোমার সালাদ মানে সালাদ ক্যাবেজ এক ধরনের, এটা নাপা ক্যাবেজ। হ্যাঁ নাপা ক্যাবেজ। কি ক্যাবেজ? নাপা ক্যাবেজ আই থিংক। yes sometimes you can say that, বা এটাকে তোমার অনেক নামই অনেক জায়গাতে এটাকে বলা হয়, but these are pretty lettuce like, and these are also some sort of এটাকে কোথাও ওকে আমি কয়েকটা নাম বলার চেষ্টা করব পরে বিভিন্ন জায়গায়। এবং এটা দেখেছো ছোট্ট ক্যাবেজের মতো। জি স্যার, ব্রাসেলস স্প্রাউট। Brussels sprouts. This is not pretty common, but অনেক সময় অনেক শপে বাইরে থেকে নিয়ে আসতেছে। তো আমি যদি এটাকে একটু রোল করি। স্যার সি সেকশনে মাহবুবা ম্যাম করোনার আগে কলিফ্লাওয়ার পড়িয়েছিলেন। দ্যাটস গুড। তাহলে অন্য সেকশনে তো বাদ এই সেকশনও পড়িয়েছেন স্যার। তাই কোথাও যেন বাদ পড়েছে নাকি? তো যাদের কলিফ্লাওয়ার পড়েছে ইউ ক্যান গো টু ইউর ডিনার টেবিল, আর যাদের পড়ায়নি ইউ ক্যান স্টে লিটল বিট, কয়েক মিনিট। আমি এটা একটু ডাউন করে দিই, তাহলে আমি স্ক্রিনটা পেয়ে যাব। তো এখানে এটা জাস্ট একটু রিলেট করা আর কি, আর কিছুই না। এটা তোমরা নিজেরা এটা পড়লেও বুঝতে পারবে। শুধু একটু রিলেট করে আমি বিদায় নিব। আর যাদের ক্লাসে আগে হয়েছে তারা দেখেন straight away go to the dinner table. And thank you very much for staying with me, and I hope you do very well in this term, and then maybe we'll see you again. Best wishes for all of you. তো ব্রাসিকা ওলারিসের ক্যাপিটালই হচ্ছে তোমার বাঁধাকপি, and সাবুটা হচ্ছে তোমার সাভয় ক্যাবেজ। তো দ্যাট ওয়ান ইজ সাভয় ক্যাবেজ, এটা সালাদ হিসেবে ব্যবহার করা হয়। আর there are some other acephala যেটা নাকি পাতা বাঁধে না, একটু ওপেন থাকে, যেগুলোকে পাকচই এন্ড আদার থিংস বলা হয় একত্রে, সেগুলো হচ্ছে অ্যাসেফালা। এগুলো অনেকগুলো তোমার সাব স্পিসিস। বট্রাইটিস হচ্ছে কলিফ্লাওয়ার, তো কলিফ্লাওয়ারের সাথে সাইমোসা হলে পরে আবার সাব ভ্যারাইটি ব্রোকলি, জিমিফেরা ইস ব্রাসেলস স্প্রাউট, তারপরে জাইলডিস বা গঙ্গাইলডিস একজনে উচ্চারণ করতেই পারে। এটি ছিল ওলকপি, বাঁধাকপি, সরি ওলকপি বা নলকল যেটা বলি, ফলরবি নলকল একই নাম। অ্যাসাফালাটাই হচ্ছে পাতাকপি। বাঁধাকপি এন্ড পাতাকপি কিন্তু দিস আর কেলস, হ্যাঁ, যেটাকে আমরা পাকচই এন্ড আদার ভেজিটেবল আছে রিলেটেড, সেটাকে বলা হয় তোমার অ্যাসাফালা। তো কলিফ্লাওয়ারের ওই যে বলেছি যে তার এটা কার্ড ফরমেশনের জন্য সাম ভ্যারাইটিজ আর সুটেবল ফর আর্লি কাল্টিভেশন, সাম আর ফর লেট মিড আছে। তো এটা তাদের পার্টিকুলার নাম্বার অফ লিফ, when the number of leaf is like 12, তখন তার পার্টিকুলার টেম্পারেচার যদি থাকে তখন they are suitable for early। তো 17 থেকে 12 লিফ কন্ডিশনে যখন নাকি 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা পাবে তখন যে কার্ড ফর্ম করে সেগুলো আর্লি ভ্যারাইটি। ভেরি আর্লি হতে গেলে আরো হায়ার টেম্পারেচারে সে কার্ড ফর্ম করতে পারে। এখন এই আর্লি ভ্যারাইটি যদি লেট নিয়ে চাষ করো তখন কিন্তু ভালো ফ্লাওয়ার তৈরি করে, ভালো কার্ড তৈরি করতে পারবে না, কারণ লেট ভ্যারাইটি গুলো আরো লো টেম্পারেচারে কার্ড ফর্ম করে। তাহলে আমাদের উইন্টারের শুরুটা তো একটু ওয়ার্ম থাকে, কারণ আস্তে আস্তে এটা যখন নাকি কুল হয় বা কুলার হতে থাকে তখন তোমার লেট ভ্যারাইটি গুলো সুইটেবল। এর ধরনের একটা অ্যাসোসিয়েশন আছে, ভুল সময় লাগালে পরে তোমার ফসল কমার্শিয়ালি তুমি লাভবান হবে না। আচ্ছা, উৎপাদনের জন্য অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো তোমার সুইটেবল ফর পার্টিকুলার টাইম, সেগুলো তুমি লাগাবে। ওই বীজতলাতে চারা তৈরি করে তোমাকে লাগাতে হবে, এবং নর্মালি 60 বাই 45 সেন্টিমিটার দূরে দূরে লাগানো হয়। তো অক্টোবর থেকে নভেম্বর হচ্ছে ভালো সময়। ইন দ্য রিসেন্ট পাস্ট দেয়ার আর সাম ভ্যারাইটিস দ্যাট ইজ অলসো গিভিং কার্ডস ইন দ্য সামার টাইম। নিত্যদিন মানুষের গবেষণা চলছে, নতুন নতুন ব্যবসায়িক অপরচুনিটি তৈরি হচ্ছে, লোকেরা দেশ বিদেশ থেকে সোর্সিং করে বিভিন্ন জাতের ফসল কিন্তু বাংলাদেশে বীজ আমদানি করছে, এবং এগুলোই কিন্তু এখন আমাদের একটা নতুন ডাইমেনশন দিচ্ছে। তা আমাদের লোকেরা কিন্তু অনেকটা অলসী, যে নিজেরা কিন্তু খুব বেশি একটা নতুন কিছু বের করার চেয়ে ট্রেডিং করে নিয়ে আসার জন্যই বেশি লোক
উৎসাহী। তো তার একটা ফার্টিলাইজার ডোজ, একটা জেনারেল ফার্টিলাইজার ডোজ লাইক 15 to 20 কেজি ফার্ম ইয়ার্ড ম্যানিউর অথবা কম্পোস্ট অর্গানিক কি বলে কাউ ডাং দিবে 250 ইউরিয়া টিএসপি দিস এন্ড দিস তুমি অ্যাপ্লাই করবে। তো এটা অ্যাসোসিয়েটেড উইথ ইরিগেশনের সাথে যদি অ্যাসোসিয়েট করো তোমাকে যাতে প্রপার সাপ্লাইটা পাই নিউট্রিয়েন্ট এটাকে টার্গেট করতে হবে। তো ডিসঅর্ডার আছে যদি ওই যে উল্টাপাল্টা লাগানো হয় আর্লি কে লেট, লেট কে আর্লি, তখন ছোট হয়ে যায় ফুল, এটাকে বলা হয় বাটনিং। তো বাটনিং ইজ এ কমন টার্ম স্পেসিফিক টু তোমার কলিফ্লাওয়ার। তো আরো ডিসঅর্ডারের মধ্যে আছে অনেক সময় রিসিনেস হয়। তারপর রিসিনেস তো হলো তার যে অনেকটা পশমের মতো ডেভেলপ করে ফুল কার্ডের উপরে। তো এটা আনফেভারেবল সিচুয়েশনের কারণে, ওয়েদার কন্ডিশনের কারণে এটা হতে পারে। টেম্পারেচার যদি নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ভ্যারাইটি তখন এমন সিমটম দেখা দেয়, ব্রাউনিং হয়ে যায় কার্ডের মধ্যে। এগুলো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। বোরনের অভাবে ব্রাউনিং হতে পারে, তো বোরাক্স অ্যাপ্লাই করতে হবে। আদার ডিসঅর্ডারের মধ্যে তোমার হুইপ টেইল এক ধরনের ডিসঅর্ডার, ব্লাইন্ডনেস মানে কার্ডই ফর্ম করে না, এগুলো ডিসঅর্ডার। এগুলো নিউট্রিশনাল ম্যানেজমেন্টের দিকে যেতে হবে, ভ্যারাইটি সিলেকশনের দিকে খেয়াল করতে হবে। ক্লাইমেট, কোন ক্লাইমেটে অনেক সময় ডিজিজের কারণে, ইনসেক্টের কারণেও তোমার এই ব্লাইন্ডনেস ডেভেলপ করে, বার্ডটাকে নষ্ট করে দিল। দেন অনেক সময় তোমার যে মলিবডেনামের অভাবে এই যে হুইপ টেইল ডিজিজ দেখা দেয়। এই জন্য তোমার সয়েল নিউট্রিশনকে ম্যানেজ করে এগুলো ওয়ার্ক করতে হয়, ওয়েদার অ্যান্ড সয়েল। তো পাতার মধ্যে অল্টারনারিয়া লিফ স্পট ইজ এ রিয়েল প্রবলেম সামটাইমস। তো হলে তোমাকে কপার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। অল্টারনারিয়া লিফ স্পট আছে, অল্টারনারিয়া তোমার কনসেন্ট্রিক রিং করে, এটা তোমার পটেটোতে, টমেটোতে, এগুলোতে অল্টারনারিয়া ডিজিজ আছে। তো তোমার রুব্রাল ইজ ভেরি কমন insecticide, pesticide, fungicide to overcome such problem. তবে চেষ্টা করতে হবে যে কিভাবে তুমি মিনিমাইজ করতে পারো বাই অর্গানিক কালচার অথবা বায়োলজিক্যাল কন্ট্রোলের দিকে। অল্টারনেটিভ মেথোডোলজি কি আছে যে তোমার ইনসেক্টের ডিজিজকে মিনিমাইজ করা যায়? কারণ ফুলকপি কিন্তু সালাদ হিসেবেও খাওয়া যায়, বা খুব অল্প আছে রান্না করে খাওয়া যায়, বয়েল করে খাওয়া যায়। আমাদের অনেক সময় লোকেরা ট্রেডিশনাল খাবারই অভ্যস্ত থাকে। ইফ ইট ইজ ইফ ইট ইজ রিলি সালাদ অর ভেরি শ্যালো ফ্রাই, তখন কিন্তু এর মধ্যে তোমার সতর্কতার সাথে ফসলটি ফলানো দরকার। এফিডের কথা আগেও বলেছি, সিমিলার প্রবলেম এখানেও সে করে। ওই যে পাতার মধ্যে একেবারে দল দেখতে হচ্ছে, বড় ছোট বিভিন্ন সাইজের। এগুলো অর্গানিক ম্যানিপুলেশন কি বলে, যেটা বটানিক্যালস বলা হয়, ইউজ করা যেতে পারে। না পারলে তখন শেষমেশ ওষুধ দিবে, ম্যালাথিয়ন, পাইরিমোর, বিভিন্ন রকমের ওষুধ আছে বাজারে, নতুন নতুন ওষুধও আসতেছে বাজারে, সেগুলো ব্যবহার করা যায়। কাটওয়ার্মস পাতা কেটে দেয়, পাতা তো না, গাছের একেবারে ডগ ছোট চারা কেটে দেয়, ওই যে যেখানে পড়ে আছে। এবং দিস ইনসেক্ট ইজ রিয়েলি causing troubles with the communities. কিভাবে? বাড়ি আঙ্গিনায় কেউ ফসল লাগালো, পরদিন সকালবেলা দেখলো যে গাছ তো কাটা, তো ভাবছে যে পাশের বাড়ির লোক তো দিছে কেটা। This sort of confusion can be caused. সেই জন্য তোমরা অন্তত যারা আজকে ক্লাস শুনছো, যদি দেখো যে ওই পাশের বাড়ি নিয়ে ঝগড়া লেগে গেছে, তখন বলে যে শুনেন, মাটিতে গাছের গোড়াতে গিয়ে একটু খুঁড়ে দেখবে যে এই পোকা বসে আছে। The cutworms can really very notorious. চারা লাগালে 2-3 দিন পরে ভালোই ছিল, ফ্রেশ, নেক্সট মর্নিং এ দেখো যে গাছের গোড়া কেটে রেখেছে। দুষ্ট বুদ্ধির পোকা, আরে খা, তাও তো ভালো না, কাটে, এটাই তার লাইফ। যাই হোক, এগুলো ম্যানেজ করতে হবে তোমাকে। তো হারভেস্টিং তোমার করতে হবে, এক একটা ভ্যারাইটির একটু লেংথ ডিফার করবে। তো নর্মালি তোমার 45 to 55 ডেজে তুমি কার্ড ডেভেলপ করবে। তো
60-70 ডেজে এটা মিউচুয়াল করে যায় ট্রান্সপ্লান্টিং এর পরে। তো মোটামুটি দিস ইজ এন ব্রিফ সিচুয়েশন। সিড প্রোডাকশনের ক্ষেত্রে ভার্নালাইজেশনের কথা আগেও বলেছি, তো এগুলো তোমার খেয়াল রাখতে হবে ফর কমার্শিয়াল। এই স্লাইডের মধ্যে হয়তো আমার অন্য কিছু আছে কিনা জানি না, মেবি আদার ক্রপস ক্যান বি অলসো দেয়ার, বাট নো প্রবলেম, আমি দেখে দিই। সম্ভবত কোল ক্রপস গুলো অন্যগুলো আমি আর এই স্লাইডে ইনক্লুড করা ছিল। এই ডায়মন্ড ব্যাক মথের কথা বলিনি, বাট ইট ইজ ওয়ান অফ দ্য প্রবলেম moth. They can also feed and then the damage the leaf. If it চলে আসছে আমার যেহেতু পিডিএফ না, এটা হলে এটা যেহেতু পাওয়ার পয়েন্ট না, আমার এটা স্ট্রাগল করতে হচ্ছে নিচে নিতে। আচ্ছা, ক্যাবেজেরও কিছু উদাহরণ আছে এখানে, কিছু কথাবার্তা সিমিলার জিনিস আমার অন্যরা কলিগরা হয়তো শেয়ার করে থাকবেন। তো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ অল মাই স্টুডেন্টস। ভালো থাকবে, কভারেজ হয়ে গেল, বাট if you have any specific question, আমার তো ইমেল এখন সবার কাছে জানা আছে, বা পর্যন্ত কল দিলে, হ্যাঁ পর্যন্ত কল দিলে been able to finish. তো I virtually close my chapters, এবং হয়তো এই সেমিস্টারে আর তোমাদের সাথে ফর্মালি ক্লাস নেওয়ার দরকার হবে না। and level 2 level 3 semester 2 তে হর্টিকালচারও নেই, and level 4 is a long journey, at least 5-6 মাসের ইস্যু। So I hope you do very well in your life, and I was a class teacher at level 1, level 3, আগে আমি ক্লাস level 4 ক্লাস টিচার ছিলাম, এখন আমি নিজেকে আরেকটু নিচের দিকে নিয়ে এসেছি, and I love working with younger people. I hope all of you enjoy your life, you shape up your life in a better destination, নিজেকে সমৃদ্ধ করবে। ওই একজন পারেনি বলে তোমার মন খারাপ করে বসে থাকার কিছু নেই। Keep up, keep up. That's my last word. I wish you really, really wonderful time in your rest of your career. এবং ঝামেলা আছে, ইন্টারন্যাশনালি আমরা সাংঘাতিক রকমের একটা ক্রিটিক্যাল টাইম করছি। ভালো থাকবে সবাই, চেষ্টা করবে, try to abide by some of the guidelines যেটা ইন্টারন্যাশনালি লোকরা বলছে, ডিস্টেন্সিং করা, নাইস এন্ড ক্লিন থাকা, কন্টামিনেশন এড়িয়ে চলা। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমার মনে হয় না যে এত রাতে আর কেউ আমাকে কোশ্চেন করবে। কোশ্চেন থাকলে পরবর্তীতে আমরা কোনো সুযোগ নিব, ইউ ক্যান কল মি। থ্যাংক ইউ। আর আমি বলছি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নট দ্য রেগুলার নাম্বার, ইট ইজ ইন বাংলা লিঙ্ক 0197 and the same number. So you can also, if you have really striking question that you don't find solution, never hesitate. Thank you. So could you please tell us what type of question come in exam? কোশ্চেনের ওই যে বলেছি একটু কয়েক বছরের প্যাটার্নটা দেখবে। কেউ কি আমাকে কিছু চ্যাটে কিছু মেসেজ দিচ্ছ কিনা, আমি একটু 1 মিনিট চেক করি। হ্যাঁ, there are a few people বোধহয় কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে নাকি। হ্যাঁ, অনেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছ, এটা জেনারেট করে যায় আমাদের সিস্টেমে, তো দিয়েছে ভালো হয়েছে, নো প্রবলেম। না দিলেও আমি এটা রিট্রিভ করে নিতে পারি, হু অ্যাটেন্ডেড ফর হাউ মেনি মিনিটস এন্ড ওয়েন ডিড দে লগ ইন, ওয়েন ডিড দে ড্রপ অফ, এগুলোর আমাদের কাছে ইনফরমেশন গুলো অটোমেটেড আমরা জেনারেট করতে পারি। এনিওয়ে, দিস ইজ নট দ্য থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে ইউ রিমেইন ভেরি ওয়েল। আর কোনো কোশ্চেন আছে? পরীক্ষার জন্য করতে হবে। আমি কিছু কিছু জিনিস আমার ক্লাসে হাইলাইট করেছি যেটা নাকি ক্রিটিক্যালি তোমার চিন্তা করা উচিত। আর কোশ্চেন কে করবেন, আন্ডার দিস সিচুয়েশন উই আর নট টু শিওর, এনিবডি ক্যান ডু ইট। তো নর্মালি যে শিক্ষক যেগুলো পড়ান এগুলোকে তিনি দেখতে চান যে ছাত্ররা বুঝলো কিনা, কি লিখে দেখতে চায়, তো হয়তো তিনি কিছুটা নিজের পোর্শনকে বেশি গুরুত্ব দিয়ে থাকতে পারেন, কিন্তু আমাদের একটা মডারেশন সিস্টেম আছে যে আদার টিচার উইল অলসো রিভিউ দ্য কোশ্চেন, সাম আদার টিচার, একটা ব্যালেন্স হয়েই যায়। এই জন্য কয়েক বছরের কোশ্চেন তুমি কনসাল্ট করো, একটা মেজর জিনিস কভার হয়ে যাবে। ডিড আই আনসার ইউর কোশ্চেন? Yes sir, thank you sir. আর কারো কোশ্চেন আছে?
হ্যাঁ, কেউ কি বলতে চাচ্ছ বলো? Okay, I hope not. If not, okay, bye and good night for today. Take care. Assalamu alaikum. Thank you, sir. Good night. আসসালামু Allah আলাইকুম Hafiz. স্যার Wa alaikum salam and bye for everyone.